বলছিলাম যে কিরকম ছিল বক্তব্যটা ছিল যে আহ, যে এভারেজ যারা আইসক্রিম কিনে, আপনারা যা আগের ক্লাসটায় দেখেন, ওখানে একটা জিনিস করানো হয়েছিল, একটা ক্রিটিক্যাল রিজনিং করানো হয়েছিল যে যারা আইসক্রিম কিনে, তাদের আইসক্রিম কেনার ক্ষেত্রে দেখা যায় যে 40 থেকে 50 বছর বয়স্ক লোকরা বেশি আইসক্রিম কিনে। তারপর বলেছে কিন্তু আমাদের একটা জেনারেল পারসেপশন আছে, সেই জেনারেল পারসেপশনটা কি? বাচ্চারা আইসক্রিম খায়। কিন্তু এই যে 40 থেকে 50 বছর, তো যে জিনিসটা হচ্ছে যে এভারেজ যারা আইসক্রিম কিনে 40 থেকে 50 বছর, কিন্তু আমাদের জেনারেল পারসেপশন যে বাচ্চারা আইসক্রিম বেশি খায়। তো সেখান থেকে একটা সিদ্ধান্ত ছিল যে তাহলে আমাদের যে জেনারেল পারসেপশন যে বাচ্চারা আইসক্রিম খায় এটা ভুল। এখন ওইখানে আপনাদেরকে দেখানো হয়েছিল যে এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা ভুলটা কোথায়, এই আর্গুমেন্টটা ভুলটা কি করেছে, লজিক্যাল ফ্যালাসিটা কোথায়, যুক্তিগতভাবে ফেলাসিটা কোথায়। তো ব্যাপার হচ্ছে যে 40 থেকে 50 বছর যারা আইসক্রিম কিনে, আপনারা বলেন তো, যারা আইসক্রিম কিনে তারা কি আইসক্রিম খায়? আমার বাসায় আমার 2 বছরের বাচ্চা আইসক্রিম খায়। এখন ও কি মার্কেটে যায় কিনে? কিনে না। কিনে কে? আমি কিনি। আমি 50 বছর, 40 বছর, 50 বছরের কোটায়। তো 40 বছরের কোটা আমি আইসক্রিম কিনছি, কিন্তু খাচ্ছে কে? আমার বাচ্চা। কিন্তু এই যে উনি যে যে লেখক যেটা বলেছিল যে তাহলে একটা জেনারেল পারসেপশন বাচ্চা আইসক্রিম খায় না, এটা ভুল। আসলে মূলত বয়স্করা আইসক্রিম খায় বেশি, এইরকম। তো বলছিল লজিক্যাল ফ্যালাসিটা কোথায় সেটা। তখন হচ্ছে যে আমাদের ওইখানে একটা অপশন ছিল যে রাইটার কনজিউমার এবং পারচেজার এই দুইটাকে মিলিয়ে ফেলেছে। রাইটার কনজিউমার এবং পারচেজার দুইটাকে মিলিয়ে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে, এইরকম ছিল। তো এই জিনিসগুলো আপনাদের আসলে ওই ওই দিন বলা হয়েছিল। ঠিক একই ভাবে আমি যখন কোশ্চেনটা, এই যে সিনিয়র অফিসারের কোশ্চেনটা চাইলাম, কোশ্চেনটা দেখার পরে আমি দেখলাম যে এইখানেও এই ধরনের কিছু জিনিস আছে, এইখানেও এই ধরনের কিছু জিনিস আছে। কিরকম? আমরা যদি একটু দেখি, আমরা একটু ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে বলা আছে কি, এখানে বলা আছে আহ, আহ, এ নাম্বার যেটা, সেটা হচ্ছে কি একদম অ্যানালিটিক্যাল পাজেল। পাজেল নিয়ে আমি এখন কথা বলবো না, আমি হচ্ছে যে ক্রিটিক্যাল রিজনিং যেটা আসে এটা নিলাম। যে লজিস্টিক কোম্পানি অপারেটস ইন টু ডিস্টিংক্ট ওয়্যার হাউস। একটা লজিস্টিক কোম্পানি দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট, আলাদা আলাদা ওয়্যার হাউসে আসে। এখন ওয়্যার হাউস নর্থ এবং ওয়্যার হাউস সাউথ, দুইটা সাউথে। The CEO wants to evaluate shipping efficiency based on the average delivery time of orders. এখন ওখানে যে সিইও আছে সে শিপিং ইফিসিয়েন্সি, এই দুইটা ওয়্যার হাউসে কে দ্রুত, মানে ইফিসিয়েন্টলি ডেলিভারি করছে, কে ইফিসিয়েন্ট ডেলিভারি, এটার জন্য সে হচ্ছে যে বেছে নিছে এভারেজ ডেলিভারি টাইম। ভালো করে খেয়াল করেন, এভারেজ ডেলিভারি টাইম ধরে নিয়েছে। এখন ওয়্যার হাউস নর্থ অ্যান্ড এভারেজ ডেলিভারি টাইম 2 ডেজ, তাদের 2 দিন আছে, এবং ওয়্যার হাউস সাউথের আছে 4 দিন। এখন সিও এটার উপর মানে নির্ভর করে একটা সিদ্ধান্ত চলে আসছে কি, তাহলে ওয়্যার হাউস নর্থ অবজেক্টিভলি দ্বিগুণ এফিসিয়েন্ট ওয়্যার হাউস সাউথ থেকে। তাহলে তাদের 80% অফ দ্য টোটাল অর্ডার ভলিউম টু নর্থ ফর অপটিমাইজ এফিসিয়েন্সি, তাহলে 80% ডেলিভারি সে নর্থ থেকে করবে। নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে এইটা। এইটা যদি আমি বলি, তো বলতেছে যে ক্রিটিক দ্য সিইও ডিসিশন ইউজিং রিজনিং, রিজনিং ব্যবহার করে ওটা ওকে সমালোচনা করতে হবে। এখন দেখেন, আমরা যেটা বলেছিলাম কনজিউমার এবং পারচেজার দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটাকে একসাথে গোলায় ফেলছে। এখানে আপনারা এই যে অ্যাভারেজ ডেলিভারি টাইমের উপর ভিত্তি করে যদি মানে একজনের এক দুইটা দুইটা কি বলো ওয়্যার হাউসের এফিসিয়েন্সি ই করা হয়, তাহলে এইখানে এখন এই যে অ্যাভারেজ ডেলিভারি টাইমটা আসলে কিসের উপর নির্ভর করে বলেন তো? কেউ কি বলতে পারবেন? এই যে আমরা যদি মনে, কেউ যদি ডেলিভারি করে, অ্যাভারেজ ডেলিভারি টাইম কিসের উপরে নির্ভর করে?
আমরা আপনারা একটু ভালো করে চিন্তা করেন যে আমি যদি মনে করেন ঢাকা থেকে, ঢাকার একটা দোকান থেকে, আমি ঢাকার একটা মনে করেন আমের দোকান আছে, সেখান থেকে আমি আমের অর্ডার করলাম। তো ঢাকার আমটা কয়দিনের ভিতর পৌঁছাবেন? কতক্ষণের? যদি আমি এখন অর্ডার করি ঢাকার আমটা, আমি পৌঁছাবে কখন? হয়তো আগামীকাল সকালেই পৌঁছে দেবে, একদিনের ভিতর ডেলিভারি হয়ে যাবে। বাট আপনি যদি এখন রাজশাহী থেকে একটা আম অর্ডার করেন, তাহলে রাজশাহীর আমটা কি হচ্ছে যে ওই একদিনে করতে পারবেন? এখন এই 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 যুক্তির উপর ভিত্তি করে যদি বলি সকল আম ঢাকা থেকে আহ করতে হবে, ডেলিভারি করতে হবে, এটা কি যুক্তিযুক্ত হবে? অবশ্যই সেটা যুক্তিযুক্ত হবে না। তাহলে এই যে ক্রিটিক্স ডিসিশন নিয়েছে, এই ডিসিশনে আমাদের লজিক থেকে আমরা এটাকে সমালোচনা করছি। সে যে রাইট ডিসিশন নেয় না, তার ডিসিশনের ক্ষেত্রে ভুলটা কোথায়? প্রথম হচ্ছে যে সে বেঁচেছে কি, সে এটা করতে যে সে কোনটা বেছে নিয়েছে। আপনারা একটু পার্টিসিপেট করেন, এটা পার্টিসিপেট করলে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য ভালো। ঠিক আছে? আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য ভালো। দেখেন, আমরা যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে যে সিও বলতেছে 2 দিন আর 4 দিন, তারপরে নর্থের দ্বিগুণ করা উচিত। এখন সে হচ্ছে যে সে আসলে ডিসিশন নিয়েছে, গড় সময় দেখে ডিসিশন নিয়েছে। কিন্তু যখন একটা জিনিস ডেলিভারি হয় শুধুমাত্র কি টাইমের উপরে নির্ভর করে? এই টাইমটা লাগে কিসের উপর? একটা টাইম লাগে হচ্ছে যে তার তার জিওগ্রাফিক্যাল, কোথায় অবস্থান করছে, জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। যে দেখা যাচ্ছে যে যে আহ, মানে যে যে ওই যে ওটাকে কি বলা হচ্ছে যে নর্থ ওয়্যার হাউস, নর্থ ওয়্যার হাউসে যে হচ্ছে যে যেখানে নর্থ ওয়্যার হাউস যেখান থেকে ডেলিভারি করে সেখানে খুব কাছের লোকদের ডেলিভারি করে, যেখানে সাউথ খুব দূরের লোককে ডেলিভারি করে। তাহলে কি অ্যাভারেজ টাইমটা কি আর কি অ্যাভারেজ টাইম দেখে ডিসিশন নেওয়াটা ঠিক হবে? হবে না। তাহলে আপনাদের বলতে হবে কি, আপনাদের এই কথাটাকে বলতে হবে যে অ্যাভারেজ জিওগ্রাফিক্যাল লোকেশন, যে সিও যখন ওয়েন এভার দ্যাট সিও টেক দ্য ডিসিশন, হি সে কি উপেক্ষা করেছে? সে উপেক্ষা করেছে কি, সে হচ্ছে যে ওভারলুক করেছে কি জিওগ্রাফিক্যাল লোকেশন। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, এবং দুইটা লোকেশনের কমিউনিকেশন যে ব্যবস্থা সেই জায়গাটাতে তারা কিন্তু অ্যাপ্রোচ করেন। এটা হতে পারে একটা একটা ইস্যু। তারপরে কি, তারপরে হতে পারে যে আসলে আহ, দেখা গেল যে আহ, কি বলা চলে, নর্থ ওয়্যার হাউস আর হচ্ছে কি সাউথ ওয়্যার হাউস। এখন নর্থ ওয়্যার হাউস মনে করেন হচ্ছে ডেলিভারি করে হচ্ছে কি ডেলিভারি করে হচ্ছে যে একদম ফিনিশ প্রোডাক্ট ডেলিভারি করে। মনে করেন হচ্ছে যে একটা খেলনা ডেলিভারি করে নর্থ ওয়্যার হাউস। তো অর্ডার আসার সাথে সাথে সে কি করবে? আর সে খেলনাটাকে শিফট করে দিবে। কিন্তু কেউ যদি মনে করেন আমের অর্ডার করে, কেউ যদি মনে করেন হচ্ছে যে কাঁঠালের অর্ডার করে, কেউ যদি মনে করেন চাউলের অর্ডার করে, মানে অর্ডারের ধরনটা, অর্ডারের সাইজ এবং অর্ডারের ধরন, এই ধরনের যদি অর্ডার করে, দুইটা অর্ডার যদি ডিফারেন্ট প্রোডাক্টের হয়, তাহলে কি ডেলিভারি এবং শিপিং টাইম এবং ডেলিভারি টাইম কি একরকম হবে? হবে না। তার মানে এখানে সে করেছে কি, সে হচ্ছে যে ভুল করেছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল লোকেশন একটা অর্ডার সাইজ। 3 নাম্বার যে ভুলটা করছে 80%, সে হচ্ছে যে কাকে দিতে চাইছে? নর্থ ওয়্যার হাউসকে। তো নর্থ ওয়্যার হাউসে করবে মানে নর্থ ওয়্যার হাউসের সেই ক্যাপাসিটি আছে কিনা 80% লোড দেওয়া, সেটা নিয়ে কি সে হচ্ছে গিয়ে কোনো আর কি কি বলা চলে কোনো আমাদের কাছে তথ্য নাই। তো এই যে তথ্য নাই, এই তথ্যগুলো যে তার যে ক্যাপাসিটি আছে কিনা এটাও সে ক্লারিফাই করে না। ঠিক আছে? তারপরে আমার কথা হচ্ছে যে যে আরো 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 করা যায়, মানে অনেক ভাবে করা যায়। যেমন হচ্ছে যে আহ, আমরা বলি, মনে করেন নর্থ ওয়াহেরা ইয়ারের জিনিস পাঠায়, ইয়ারে, আর কি বলা চলে, সাউথ যেটা সেটা হচ্ছে যে মনে করেন পানিতে পাঠায়। এই যে আমাদের অধিকাংশ পণ্য যখন এয়ারে আসে খুব দ্রুত চলে আসে, কিন্তু কস্ট কিন্তু খুব হাই। ঠিক আছে? ওয়ার এই যে যেগুলো হচ্ছে পানির মাধ্যমে আসে, মানে ওয়াটার পথে আসে, সেগুলো কিন্তু
অনেক কম, মানে সেগুলো কিন্তু খরচ অনেক কম পড়ে, তুলনামূলক অনেক কয়েক গুণ খরচ কম পড়ে। তাহলে আমার যে শুধুমাত্র আমি যে হচ্ছে যে টাইমিং এর উপর বেস করে ডিসিশন নেবো এবং আমাদের কস্ট এফিসিয়েন্সিটাও যাচাই করা দরকার, যেটা এখানে সে করে নাই। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? একটু রেসপন্স করবেন, আপনারা একটু কথা বলবেন, না বললে জি, আমি বুঝতে বুঝতে পারবো না। পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, জি, এখানে যে বুঝতে পারবো। এভারেজের কথা বলছে, আমার কাছে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং এখানে এভারেজটাই এভাবে হিসাব করাটাই তো ফ্লট। যেখানে 2 দিনের কথা বলা আছে, এমনও তো হইতে পারে নট যেটা ডেলিভারি করে এমন একটা দূরের জায়গায় ডেলিভারি করতে 5 দিন লাগে, আবার কাছের জায়গায় ডেলিভারি করতে তার 1 দিন লাগে। এই যে আমি একটা এভারেজ নিচ্ছি, এই এভারেজটাই তো, এটা যে একটা মানে এভারেজের উপর ভিত্তি করে যে আমি পরবর্তীতে ডিসিশনটা নিচ্ছি, আমার এবার এই যে এভারেজটা ধরছি, এই যে অ্যাজিউম করছি, এই অ্যাজাম্পশনটাই তো আমার হলো আমার কাছে মনে হচ্ছে প্রথম ক্লজ। সিইও। হ্যাঁ, আমি তো আপনারা তো এই জায়গায় এই যে আপনি ধরতে পেরেছেন যে যে এভারেজ টাইমটা যে বলতেছে, এভারেজ টাইমটা হচ্ছে যে দেখা গেছে যে সে খুব কাছের এভারেজ টাইম আপনি 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 আরো রাইটলি আইডেন্টিফাই করেছেন, আরো রাইটলি আইডেন্টিফাই করছেন যে এইখানে দেখা যাচ্ছে যে এভারেজ টাইম যেটা ধরেছে, এভারেজ টাইমটা দেখা গেছে যে 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 খুব কাছের জিনিসে খুব কম সময় লাগতেছে আর খুব দূরের জিনিসে দেখা যাচ্ছে ইনএফিশিয়েন্ট থাকতে পারে, সে এভারেজ নিয়েছে। সো এভারেজ নেওয়ার ক্ষেত্রে যে হচ্ছে যে এই যে প্রোডাক্টের সাইজ, ডেলি টাইম বা দূরের বিষয়গুলো এইগুলো যে আনে না, এই যে আপনি এভারেজ টাইমটা ধরাটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা আপনি আপনার লজিকে যেভাবে বুঝাই বলতে পারবেন, আপনার রাইটলি অ্যান্সার। অনেকেই যে জিনিসটা হচ্ছে যে ফিল করছে, আপনারা যেটা ফিল করছেন যে এটা বোধহয় খুব কঠিন কিছু, বা অনেকে আপনাদের ধারণাটা হচ্ছে এটা কমপ্লিটলি কঠিন না। আপনি যদি লজিক্যালি ইংরেজি লিখে দিয়ে আসতে পারেন লজিক দিয়ে, ইটস নাথিং, এটা আপনার হচ্ছে লজিক দিয়েই। ও যে 2 দিন 4 দিন করছে লজিক দিয়ে আপনি ওকে ডেলি আর কি ওর বিষয়গুলোকে মানে আপনি ক্রিটিসাইজ করবেন, আপনি ই নিয়ে আসবেন এই 80% আমার নর্থে 80% দিয়ে দেবেন, নর্থের ক্যাপাসিটি আছে কিনা আচ্ছা সেটা স্যার, তো জানেন না। আমি কি একটু জি বলতে পারবো এখানে, মানে যেটা আমার ব্রেনে এখন মানে আছে আর কি, এটা দেখেই যে জি এটার উপরে কিন্তু আমি ডিপেন্ড করে আমি এদের ইফিসিয়েন্সি কাউন্ট করে ফেলছি, যে একজন মনে হয় আরেকজনের সাইডে টুয়াইজ এফিসিয়েন্ট। এই কারণে আমি আবার শিফটিং এর 80% প্রোডাক্ট আমি আবার যে বেশি এফিসিয়েন্ট তাকে দিয়ে ফেলছি। এতে করে আমার কাছে মনে হচ্ছে এই যে ক্যাপাসিটি যে একটা কনস্ট্রেন্ট, এটাকে আমি যখন কনসিডার করছি না, তখন মনে হয় আমার ওভারঅল যে মানে হলো এই প্রফিটটা এট দ্য এন্ড মনে হয় কমে যাইতে পারে। কারণ যাকে আমি 80% দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার শুরুতে আমি যে একটা অ্যাজিউম করে এখানে পাঠাচ্ছি, আমার মনে হয় এখানে ইনভেন্টরি থেকে যাবে। এই আমার এট দ্য এন্ড আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্রফিটের উপর একটা মানে হলো ইয়ে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি আপনি প্রফিটেবিলিটি নিয়ে কিছু বলেন, প্রফিটেবিলিটি আমাদের কিন্তু ফোকাস না। এইখানে আরেকটা জিনিস সবাই ভালো করে সে, থ্যাংক ইউ, উনি একটা জিনিস বলেছে প্রফিটেবিলিটি, কিন্তু আমার কিন্তু এইখানে ফোকাসটা প্রফিটেবিলিটি না, আমার ফোকাসটা প্রফিটেবিলিটি নিয়ে আমাদের ফোকাসটা না, আমার ফোকাস হচ্ছে যে এভারেজ ডেলিভারি টাইম নিয়ে ইফিসিয়েন্সি যাচাই করতে। আমি এইটাকে যেহেতু ক্রিটিসাইজ করবো, আমি ওর ডিসিশনকে ইনএফিশিয়েন্ট প্রুফ করবো, ইনএফিশিয়েন্ট প্রুফ করবো, প্রফিট অ্যাড্রেস না করে আপনি কস্টটা অ্যাড্রেস করবেন, ঠিক আছে? প্রফিট না অ্যাড্রেস করে কস্টটা অ্যাড্রেস করাটা এটা আপনার জন্য ভালো। আমার কথাটা কি ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি, আমি হয়তোবা অন্য এন্ডে চিন্তা করেছি। আবার যে একটা লজিস্টিক সাপোর্টের দরকার, আমি 80% দিলে ওখানে আমার লজিস্টিক সাপোর্ট আছে, মানে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটাই মানে হলো একবার ক্রিটিসাইজ করার মতো। আমি হুট করে একটা এভারেজ টাইম দেখে আমি বলে দিলাম যে 80% আমি ওখানে দিব, এটার জন্য আমার হ্যাঁ, লজিস্টিক সাপোর্ট আছে কিনা মানে। এই যে আপনি ক্যাপাসিটি কনস্ট্রেন্ট এর কথা বলছেন, আমিও তো ক্যাপাসিটি কনস্ট্রেন্ট এর কথা বললাম, যে আসলে জি, জি। ক্যাপাসিটি দুইটা থেকে যে করছে। একটা একটা দুই এভারেজ ডেলিভারি টাইমের উপর বিশেষ বিশেষ করে আমি হচ্ছে যে একজনকে 80% দিয়ে দিচ্ছি, ক্যাপাসিটি কনস্ট্রেন্ট হ্যাজ নট বিন কনসিডার্ড, দ্যাটস ইট। এই এতটুকু লিখে দেন, আপনি যেটা বললেন না ক্যাপাসিটি কনস্ট্রেন্ট হ্যাজ নট বিন কনসিডার্ড, আপনার শেষ। আপনি 4টা পয়েন্ট লিখে দেন যে ঠিক আছে এভারেজ ডেলিভারি টাইম হিসাব করা হয়েছে, এভারেজ ডেলিভারি টাইমের ক্ষেত্রে কি বলা হয়েছে, ক্যাপাসিটি কনস্ট্রেন্ট হ্যাজ নট বিন কনসিডার্ড। 2 নম্বর কথা হচ্ছে যে আর কি কি বলা হচ্ছে, ডে, তারপর হচ্ছে যে টাইম, অর্ডার সাইজ, এই যে বিষয় জিওগ্রাফিক্যাল লোকেশন, এই জিনিসগুলো কনসিডার করা হয়নি, এগুলো করার দরকার ছিল। যেটা হচ্ছে কি ডিস্টেন্স কতটুকু,
জিওগ্রাফিক লোকেশন এবং ডিস্টেন্স, কতটুকু দূরত্বে সে ই করছে, রেফার করছে। আপনারা যদি আরো ভালো লিখতে চান, ইউ ক্যান গিভ অ্যান এক্সাম্পল, যে আপনি একটা এক্সাম্পল দিবেন যে ঢাকা থেকে যদি ঢাকার ভিতরে হয়, সেটা যে যত দ্রুত করতে পারবে, সেটা রাজশাহী থেকে যদি ডেলিভারি করে, তাহলে প্রোডাক্টের ধরনটাও ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রোডাক্টের ধরনটাও তো বলেন। যে মনে করেন একটা ফিনিশ আপনি কি বলছেন আমদানি করেন, আপনি মোবাইল আমদানি করে বিক্রি করেন, আর আপনি কি কাঁচামাল নর্থ নর্থ ওয়ারহাউস থেকে যদি কাঁচামাল এই যে কাঁচামাল টাইপের জিনিস বিক্রি করে, আম তারপরে যে সিজনাল ফল বিক্রি করে, তো সেটা আর এটা দুইটা তো আছে, ডিফারেন্ট হবেই। তো এই জিনিসগুলোকে আমাদেরকে করতে হবে। আপনি মনে করেন হচ্ছে যে আপনি মনে করেন একটা অর্ডার দিলেন একটা মোবাইল ফোন, সে কি করবে, মোবাইল ফোনটার প্যাকেট করা আছে সে জাস্ট প্যাক করে দিয়ে দিয়ে দেবে। কিন্তু আপনি যদি মনে করেন অর্ডার করেন 2 কেজি চাল, তার ওয়্যার হাউসে আছে 2 কেজি চাল, কে আগে তাকে ওজন করতে হবে, ওজন করে প্যাক করতে হবে। দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। আপনারা কি ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে আমরা আমরা জাস্ট হচ্ছে যে এই যে এখানে যে কোশ্চেনটা আছে বা এই অ্যান্সারটা আছে, এই কোশ্চেনটা নিয়ে আগে আমরা আলোচনা করব, তারপরে আমরা ফিগার আউট করব বাদ বাকিগুলো। একটু 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 আমার কানেকশন। আচ্ছা, এরপরে আসি। এরপরে আসি এরপরে আসি। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার শেয়ার। ক্লাব। এরপরে আসি আমাদের আরেকটা ইস্যুতে, পরের প্রশ্নটাতে আমি জাস্ট হচ্ছে যে আপনাদের রিটেনটা নিয়ে আপনাদের যে কনফিউশন আছে, আমার মনে হয় এই ধরনের লজিক্যাল জিনিসগুলো দিবে। লজিক্যাল, আপনি আপনি যদি অ্যাজাম্পশন কোশ্চেন ব্যাপারে 3টা জিনিস বলেছিলাম। একটা হচ্ছে আপনি একটা সিচুয়েশন বলা থাকবে, সিচুয়েশনের থেকে আপনি কি ধারণা করতে ইমপ্লাইড, এখান থেকে কি ধারণা করা যায়, এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়, এখান থেকে কি কনক্লুশন করা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে কনক্লুশন থাকবে, আপনার অ্যাজাম্পশন গুলো জানতে চাইবে যে কি কি অ্যাজাম্পশন হতে পারে বিষয়। আর একটা হচ্ছে যে আপনার ডিসিশন নিয়েছে, সেখানে আপনি ভুলগুলো কি কি, লজিক্যাল ক্রিটিক্স কি, সেটা। তো 3টা জিনিস আসতে পারে। একটা হচ্ছে কনক্লুশন, আপনার জিনিস দেওয়া থাকবে, এখান থেকে একটা কনক্লুশনে কি আসতে পারি সেটা নিয়ে বলা থাকবে। এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে বলা থাকতে পারে হচ্ছে যে আপনার আপনার এখানে আসবে হচ্ছে যে কনক্লুশন কোশ্চেন, আর হচ্ছে যে অ্যাজাম্পশন কোশ্চেন। এই সি নাম্বারটা হচ্ছে অ্যাজাম্পশন কোশ্চেন। দেখেন, ব্যাংক ডিপোজিটার্স ইন এ কান্ট্রি আর অল ফাইন্যান্সিয়ালি প্রোটেক্টেড এগেনস্ট ব্যাংক ফেইলিয়ার। বলতেছে ব্যাংক ডিপোজিটর, আপনি একটু যদি ভালো করে খেয়াল করেন, বাংলা মানে বাংলাদেশে এটা নাই। ব্যাংক ডিপোজিটর ইন এ কান্ট্রি, একটা দেশে ব্যাংকে যারা টাকা রাখবে আর ফাইন্যান্সিয়ালি প্রোটেক্টেড এগেনস্ট ব্যাংক ফেইলিয়ার, বলতেছে তারা ফাইন্যান্সিয়ালি প্রোটেক্টেড, ব্যাংক যদি কোনো কারণে ফেইলও করে তাহলেও তারা ফাইন্যান্সিয়ালি প্রোটেক্টেড। কিরকম, আমি যদি বলি এখনকার সম্মিলিত ইসলামী ব্যাংক টাকা দিতে পারছে না, এটা কি আপনারা জানেন যে লিকুইডিটি ক্রাইসিস চলতেছে? জানেন বিভিন্ন ইসলামী ব্যাংক গুলো টাকা দিতে পারছে না, অনেকের টাকা আটকে আছে, এটা কি আপনারা জানেন?
জি জানি, আজকে আমাদের এক আত্মীয় গেছিল ওখানে, ওই যে যেটা সোশ্যাল ইসলামী ব্যাংক, ওনার 2.5 লাখ টাকা পড়ে আছে, কিন্তু ওরা দিতে পারতেছে না। পরে ওরা কি করলো, ওরা বলল যে আপনারা অন্য কি কি জানি বললো, অনেক কিছু বললো, আমাকে বললো আর কি। এখন এই ব্যাংক ফেল করেছে। এখন because the government ensures all individuals bank deposit, গভর্নমেন্ট এনশিওর করে অল ইন্ডিভিজুয়াল। এখন যদি গভর্নমেন্ট যদি বলতো যে ব্যাংক ফেল করলেও তোমার টাকা তুমি পাবা, আজকে যদি গভর্নমেন্ট থেকে বলে দেয় যে এই ব্যাংক ফেল করেছে কোনো সমস্যা নাই, আমি তোমার টাকাটা দিব, জনগণের টাকা আমরা আমাদের পকেট থেকে দিব, গভর্নমেন্ট এনশিওর করতেছে অল ইন্ডিভিজুয়াল। আচ্ছা, যদি আজকে এরকম সিচুয়েশন হতো, মানুষ যে ব্যাংকে টাকা রাখার ভয় পাচ্ছে, এই ভয়টা কি মানুষের থাকতো? প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে, আপনারা একটু কমেন্ট করেন যে এই যে ব্যাংক, সরকার যদি বলতো যে আপনার ব্যাংক ফেল করলে আপনার টাকা আপনি পাবেন, গভর্নমেন্ট যদি এনশিওর করতো, তাহলে এখনকার মানুষ ব্যাংকে টাকা রাখতে যে ভয় পাচ্ছে, সেটা কি পেতো কি পেতো না সেটা বলেন, একটু কমেন্ট করেন। আপনারা হচ্ছে যে না, এটা তো হচ্ছে পাইতো যে না। সরকার যদি এনশিওর করতো যে যারাই ডিপোজিট করবে সরকার গ্যারান্টার, তখন তো মানুষ ভয় পেত না, মানুষ তো টাকা রাখতো। তো তাহলে আপনার কাছে যদি টাকা থাকতো, আপনার কি এত টেনশন করতেন কোন ব্যাংকে রাখবো কি রাখবো না, এই বিষয় নিয়ে টেনশন করতেন? অবশ্যই টেনশন করতেন না। আপনি একটা ব্যাংক আছে, সে মরা ধরা যা হোক, আপনার টাকা তো আপনি ফেরত পাবেন, আপনি মরা ব্যাংকে টাকা দিয়ে আসবেন, ইজন্ট ইট? আপনার তো কোনো ভয় নাই। এখন এই বিষয়টা নিয়ে ইকোনমিস্ট, অর্থনীতিবিদরা দাবি করেছে দ্যাট ইন্স্যুরেন্স ইজ পার্টলি রেসপন্সিবল। ইন্স্যুরেন্স কিছুটা হলেও রেসপন্সিবল, তারা তাদের দায় নিতে হবে ফর দ্য হাই রেট অফ ব্যাংক ফেইলার। ব্যাংকগুলো যে ফেল করছে, এর দায়ভারটা হচ্ছে যে অনেকটা কার? ইন্স্যুরেন্স কোম্পানির। কারণ কি? সিন্স ইট রিমুভস ফ্রম ডিপোজিটর এনি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ টু ফাইন্ড আউট whether the bank holds the money is secure against failure। কারণ এখান থেকে ইন্স্যুরেন্স কি করতেছে? রিমুভ করে দিচ্ছে, ডিপোজিটারটা চিন্তা রিমুভ করে দিচ্ছে যে মানে এই ব্যাংকটা যে আমি টাকা রাখবো, এই ব্যাংকটা হচ্ছে কি আমার ইনসেনটিভ দিতে পারবে বা ব্যাংকের টাকা ফেরত দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে যেহেতু কোনো চিন্তা নাই, তাহলে ডিপোজিটাররা হচ্ছে কি করছে? এনি ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ নিচ্ছে ফাইন্ড আউট। তারা খোঁজার কোনো দরকার ফিল করতেছে না যে কোনটা ভালো ব্যাংক কোনটা খারাপ ব্যাংক, এটা খোঁজার দরকার ফিল করছে না। এখন if the depositor were more selective, যদি ডিপোজিটররা আরো বেশি সিলেক্টিভ হতো, then bank would need to be secure in order to compete for the depositor money। তাহলে ডিপোজিটর যদি সিলেক্টিভ হতো, যে ব্যাংক ভালো সেখানে আমি টাকা রাখবো, তাহলে ব্যাংকগুলো টাকা নেওয়ার জন্য কি হতো? তারা আরো কম্পিট করতো, এবং কম্পিট করলে কি করতো? কম্পিট করলে তারাও হচ্ছে যে নিজেদেরকে ভালো সিচুয়েশন, ব্যাংক ফেল যাতে না হয়, ব্যাংক যাতে সিকিউর থাকে সেই চেষ্টাটা করতো। দেখেন, হোয়াট ইজ দ্য ইমপ্লাইড অ্যাজাম্পশন অফ দ্য ইকোনমিস্ট আর্গুমেন্ট? তাহলে ইকোনমিস্টের আর্গুমেন্টে আমাদের আমাদের ইটা কোথায়? মানে সে কি মনে করে, এই যে এরা যেটা বললো যে অর্থনীতিবিদরা যে মূলত যে বক্তব্যটা দিল যে ব্যাংকে তারা যে টাকা রাখতো না, মানে আরো বেশি সিলেক্টিভ হতো, যদি ইন্স্যুরেন্স করা না থাকতো তাহলে তারা আরো সিলেক্টিভ হতো এবং ব্যাংকগুলো ভালো পারফর্ম করতো, তাহলে তার এই যে মানে কি অর্থনীতিবিদদের মাথায় কি কাজ করছে? প্রথম কথা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে তাহলে ইন্স্যুরেন্স যদি না থাকতো তাহলে গ্রাহকরা কি করতো? গ্রাহকরা আরো বেশি সিলেক্টিভ হতো, এবং গ্রাহকরা ব্যাংকের আর্থিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন, তাদের স্ট্রেস লেভেল, তাদের প্রফিটেবিলিটি বা ফাইন্যান্সিয়াল গুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারা টাকাটা রাখতো, ইজন্ট ইট? জি, এটাই। রাখতো। এবং হ্যাঁ, তারা রাখতো। এবং এখন এবং আর একটা জিনিস সে ফিল করছে যে তারা রাখতো মানে কি, তাদের সেই সক্ষমতা ছিল, গ্রাহকদের সেই সক্ষমতা বা সেই অ্যাবিলিটি আছে, যে গ্রাহকদের দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে গ্রাহকদের একটা যোগ্যতা বা সামর্থ্য আছে যে একটা ব্যাংকের
ইকোনমিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, প্রফিটেবিলিটি, এইগুলো কি বলা যায় যাচাই বাছাই করা, ঠিক আছে? এইগুলোকে চেক করার একটা ক্লাসিটি আছে, এবং তারা চেক করতো যদি ইন্স্যুরেন্স না করা থাকতো। আমার মনে হয় আমার বিষয়টা আপনারা ক্লিয়ার। এটা করতো, কারণ ইকোনমিক্স এর কথা তো তাই হচ্ছে, তাই আসছে। যদি ইন্স্যুরেন্স না থাকে, আচ্ছা, ইন্স্যুরেন্স থাকার কারণে যে ব্যাংকগুলো ভালো পারফর্ম করে না, তাদের পারফরমেন্স করার একটা মানে কি বলছে তাগিদ তৈরি হতো। ইন্স্যুরেন্স না থাকলে তাদের ব্যাংকগুলোর গ্রাহক হারানোর ভয়তে, গ্রাহক যাতে পায় সেই ভয়তে তারা রিফর্ম করতো, তারা হচ্ছে যে কি বলা চলে আরো বেশি মানে যে ব্যাংককে প্রফিটেবল করার জন্য আসলে ডিপোজিট হান্টিং এর জন্য ব্যাংকের ইকোনমিক কন্ডিশন বা এই জায়গাগুলোতে তারা হচ্ছে বেশি কাজ করতো। আর একটা হচ্ছে যে যে জিনিসটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে কি বলা যেতে পারে, আহ, গ্রাহকরা তাদের মানে এই যে ব্যাংকগুলো ভালো কি ভালো না এটার জন্য তারা সময় এবং শ্রম দিত, ঠিক আছে, সবকিছুই করতো। মানে এই যে এই পয়েন্ট গুলো যদি আপনি লিখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আর আপনার এটাই রিটেন এই শেষ। মানে এর থেকে আর বাইরে কি লিখবেন আপনারা? মানে এর থেকে বাইরে আর লেখার তেমন কোনো কিছু নাই। এইখানে যে অর্থনীতিবিদরা যে জিনিসটা ধারণা করে লিখেছে, সেই জিনিসগুলো যে এই কাজগুলো করে একদম স্পষ্ট করে আপনি কনক্লুশন গুলো যেটা বলছে এইখানে এইখানে পুরোটা কলা আছে, ইকোনমিক্স কি ধারণা করে আসলে বলেছে, সে লজিক গুলো কি কি, সে যে বলেছে যে ইন্স্যুরেন্স তুলে দিলে ভালো হইতো, সবাই ভালো করতো, সে তার ধারণাটা কি কি, কোন বেসিসে সে বলেছে, এই বেসিসটা যদি আপনারা এখানে ক্লিয়ার করেন, এখানে ক্লিয়ারলি আলোচনা করেন, তাহলে আমাদের জন্য যথেষ্ট। আপনাদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই যে এই জায়গাগুলোতে আপনাদের খুব বেশি পড়াশোনা না, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, এখানে খুব বেশি পড়াশোনা নাই। আপনাদেরকে লজিক্যালি এইগুলোকে ডিফাইন করতে হবে, আর কিছু না। এখন ক্রিটিক্যাল রিজনিং এ আমরা অ্যাসাম্পশন কোশ্চেন করলাম, এই কোশ্চেনে আরেকটা জিনিস আসতে পারে যে হোয়াট আর দ্য অথরস ট্রাইং টু সে, অথর কি বুঝাতে চাইছে, এই ধরনের জিনিসও আসতে পারে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা জাস্ট যেগুলো যখনই বলবে যে অথর কি বলতে চাইছে, এই কথাটা দিয়ে এরা কি বুঝাতে চাইছে, এই যে এতটুকু যদি বলে দিতে, যে এইখানে যদি বলতো যে অথরের অ্যাজাম্পশন কি, অথর যে অ্যাজাম্পশন করছে, তাহলে অথর এই যে এই সিওর অ্যাজাম্পশন কি, সিওর অ্যাজাম্পশন হচ্ছে একটা ওয়্যার হাউসের পারফরমেন্স তার এভারেজ ডেলিভারি টাইম এর উপর দিয়েই নির্ভর করা যায়, ইফিসিয়েন্সি যাচাই করা যায় এভারেজ ডেলিভারি টাইম দিয়ে, এবং সেই কারণে সে এভারেজ ডেলিভারি টাইম দিয়ে এটা হচ্ছে জানতে চাইতে পারতো যে অথরের অ্যাজাম্পশনটা কি। এই যে সিও বি নম্বরে যদি জিজ্ঞাসা করতো যে অথরের অ্যাজাম্পশন কি, অথরের অ্যাজাম্পশন কি, যে একটা ওয়্যার হাউসের ইফিসিয়েন্সিটা নির্ভর করেছে এভারেজ ডেলিভারি টাইমের, শেষ। এই একটা দিয়ে আপনি আনসার করে আসতে পারেন। তার মানে আমার মনে হয় আমি এই যে দুইটা প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন যে আসলে কিভাবে এই কোশ্চেন গুলোকে অ্যাড্রেস করতে হবে। আপনারা যারা একটু কমেন্ট করেন, যারা আছেন কমেন্ট করেন, আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা জিনিসটা। জি স্যার, বুঝতে পেরেছি। আগে হয়তো কি মানে হলো এই যেগুলো প্রিলিমিনারিতে আসে আর কি, একটা ক্রিটিক্যাল হ্যাঁ, রিজনিং দিয়ে দেয়, ওখানে কতগুলো প্রিমাইস দিয়ে দেয়, ওটার উপর মানে হলো ইয়ে করে আমাদেরকে লজিক্যাল ডিসিশনটা ড্র করা লাগে। এখানে জাস্ট কথাবার্তা গুলোর মধ্যে সবকিছু দিয়ে দিছে, আমাকে প্রিমাইস ড্র করা লাগবে, মানে অ্যাজাম্পশন, এই আর আপনাকে কি। তিনটা করতে হতে পারে। একটা হচ্ছে যে তিনটা জিনিস প্রশ্ন আসলে তিনটা জিনিসের উপরে আসবে। আবারও বলি, প্রশ্ন এই তিনটার বাইরে আসার কথা না। একটা হচ্ছে প্রিমাইস ড্র করতে হবে, একটা হচ্ছে যে আহ, কি বলা হচ্ছে কনক্লুশন বা কনক্লুশন বা ইনফারেন্স, মানে আপনার এই কথা থেকে কোনটা ধারণা করা যায় এটা আসতে পারে। আর তিন নাম্বার হচ্ছে যে আপনার আসবে হচ্ছে যে
মানে লজিক, টোটাল আর্গুমেন্টটা দেওয়া থাকবে, আর্গুমেন্টের ভুলটা কোথায়, আর্গুমেন্টের লজিক্যাল ফেলাতে কথা, এই ক্রিটিক্সটা কি। বা এমনও আসতে পারে যে সে আসলে কোন দিক দিয়ে কোন তার যুক্তিটাকে আরো স্ট্রেনথেন করায়, এটা এই ধরনের আসার কথা না। তারপরেও আহ, যে এই এরকম তো বলতে পারে যে লজিস্টিক্স কোম্পানির সিইও যে রাইট ডিসিশন নিয়েছে, রাইট ডিসিশনের পক্ষে আপনি কথা বলুন। সে যে রাইট ডিসিশন নিয়েছে, এই রাইট ডিসিশনের পক্ষে আপনি বলেন যুক্তি দেন। তখন রাইট ডিসিশন, তখন আর আপনি ওই ভুলগুলোতে যাবেন না। তখন আপনি বলবেন যে দুইটা কোম্পানি সেম ক্যাটাগরি প্রোডাক্ট দেয়, দুইটা কোম্পানি সেম জায়গার সেম দূরত্ব ডেলিভারি করে, দুইটা কোম্পানি এরকম এই করে, দুইটা কোম্পানি সব কিছু সেম এবং তাদের অ্যাভারেজ দূরত্ব সেম, অ্যাভারেজ সবকিছু সেম, তাহলে অ্যাভারেজ ডেলিভারি টাইমই তাদের জন্য উপযুক্ত। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তখন আপনি যদি এর পক্ষে বলতে হয়, পক্ষে করে বলে আপনি এই ধরনের কথাবার্তা বলবো। আশা করি আপনারা এই যে মানে একটা কি বলা যায়, মানে এগুলো তো আসলে রিটেনের ক্ষেত্রে মানে দেওয়া হয়েছে, বাট মানে ইটস নট দ্যাট মাচ রিটেন, দ্যাট মাচ রিটেন না। এখানে 10 মার্কস, ইট ক্যারিজ 10 মার্কস। এর অর্থ এই নেই যে 10 মার্কের জন্য আপনি 1 পেজ লিখবেন। আপনি আপনার লজিকটা যদি 2 লাইন 3 লাইনে লিখে ফেলতে পারেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ। এখানে স্যার কিন্তু এখানে এখানে যে সি নাম্বার কোশ্চেনটা আছে, এখানে 3 লাইনের বেশি লেখার কি আছে? মানে মানে আমার এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এর কি, যে আমি সর্বোচ্চ প্রিমাইস লিখলাম, সর্বোচ্চ 3টা লিখতে পারবো, এর বাইরে তো হ্যাঁ, যাওয়ার আর সুযোগ নাই তো। 3 লাইনের বেশি লিখতে পারছেন না আপনি, বি নাম্বার তো 3 লাইনের বেশি লিখতে পারছেন না জি এখন। জি, আমি এটাই বলতেছিলাম, এই যে সি নাম্বার তো 2-3 লাইনের মধ্যেও তো হিসাবে একটা প্রিমাইস তো অলরেডি দেওয়াই আছে, যে এই যে ব্যাংক ডিপোজিটর ইন দ্য কান্ট্রি আর ফিনান্সিয়ালি প্রোটেক্টেড এগেইনস্ট ব্যাংক ফেলিওর, এটা বা ইকোনমিস্টের মানে একটা প্রিমাইস আর একটা এখন প্রিমাইস। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে আমি আর কি 3 লাইনের বেশি যদি লেখার সময় থাকে লেখেন, তাহলে লেখার এক্সাম্পলটা আমি বলবো। আপনি একটা এক্সাম্পল দেন, ফর এক্সাম্পল হিসেবে আমরা যখন হচ্ছে যে একটা মনে করেন আমরা যখন একটা কোচিং বাছাই করি বা একটা পড়াশোনার জন্য একটা কোচিং বাছাই করি, তখন আমরা টিচার কেমন এই কেমন সেটা বাছাই করি। মানে আপনার যে এখন যদি গভর্নমেন্ট থেকে এনশিওর করে দেয় সবাই আপনাকে সেম সার্ভিস দিবে, সবাই আপনাকে সেম সার্ভিস দিবে, তখন কি আপনি কোচিং বাছাই করতেন? তখন কি আপনি কি বলা চলে, এই যে কাবিল মাহমুদ ভাইয়ের হচ্ছে কি কোচিং এ ভর্তি হতেন? তখন আপনার সামনে যেটা আসছে সবাই যেহেতু এক সার্ভিস দিবে, তাহলে সামনে যেটা আসছে সেটাই ভর্তি হয়ে যেতেন। আমার কথা বলছেন? তখন আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। যদি আপনার একটু বেশি লেখার ইচ্ছা থাকে, ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সাম্পল। ওকে। আচ্ছা, এবার আমরা এই দুইটা কোশ্চেন গেল। এখন আমরা আমরা কি আর্গুমেন্ট রাইটিং নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলবো? এই কাবিল, আমি কি আর্গুমেন্ট রাইটিং এ কোনো ডিসকাশন করব কি? স্যার আর্গুমেন্ট রাইটিংটা তো আমরা মানে আগে থেকে অভ্যস্ত। আপনি যদি আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিটিক্যাল রিজনিং এর উপর একবার একটা কম্প্যাক্ট একটা ধারণা দিয়ে দিতেন যে এই এই ক্যাটাগরির জিনিসগুলো মানে আমরা আগামী 10-11 দিন দেখতে মানে হলো আমাদের দেখা প্রয়োজন, এই এই টাইপের জিনিসগুলোতে আমাদের আর একটু মানে হলো অ্যাটেনশন দেওয়া দরকার, এগুলোর উপর যদি ওভারঅল একটা না আলোচনা করতেন তাহলে ভালো হতো। আমরা যারা ব্যাংকে পরীক্ষা দিয়ে আর্গুমেন্টের সাথে আমরা খুবই পরিচিত, মানে ইতিপূর্বে আর্গুমেন্ট আমরা অনেকবার লিখেছি দিয়েছি। তো নতুন একটা জিনিস যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিটিক্যাল রিজনিং, এগুলো মানে হলো খুবই আমাদের কাছে ইয়ে লাগছে, না আগে অভ্যাস আচ্ছা, নাই তো ঠিক আছে। এগুলোতে। আর তাছাড়া আইবিএ মানে ইস্যুটা আইবিএ তো কি আগে জানেন? আগে কখনো সরকারি ব্যাংকের পরীক্ষা নেয় না, এত বড় পরীক্ষা নেয় নাই, ওরা তো প্রাইভেট ব্যাংকের এমটিও প্লাস অন্য অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়, যদিও বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত, কিন্তু মানে এত বড় পরীক্ষা আইবিএ নেয় নাই দেখে অনেকের মানে আমাদের যারা আমরা আমাদের আইডিয়া নেই আর কি। আহ, এইটা যারা ক্রিটিক্যাল রিজনিং ভালোভাবে পড়েছেন, ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এইগুলো যারা ভালোভাবে পড়েছেন তাদের জন্য ফেয়ার হয়ে গেল। আমি
আমি আগের দিনও আলোচনা করেছি, তারপরেও আমি এক একটা ক্রিটিক্যাল রিজনিং আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এরকমও আসতে পারে। 1 নম্বর কোশ্চেন কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। সিন্স দ্য উইনার্স অফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট, গলফ টুর্নামেন্টে যারা প্রফেশনাল গলফ টুর্নামেন্ট যারা জিততেছে আর রিসিভিং লার্জার ক্যাশ প্রাইজ, তারা হিউজ পরিমাণ লার্জার ক্যাশ প্রাইজ পাচ্ছে বা টাকা পাচ্ছে দ্যাট এভার বিফোর। Many people are encouraging young people to aim for careers as professional golfer. এই কারণে অনেকেই যেটা করতেছে যে ইয়াং পিপলদেরকে প্রফেশনাল গলফার হতে এনকারেজ করছে, উৎসাহ দিচ্ছে। অ্যানালগাসলি, মানে অ্যানালজিতে বুঝেন, অ্যানালজি মানে মানে একই ভাবে বা মানে অ্যানালজি যেটা হচ্ছে যে একই ধরনের ভাবে, যেটা হচ্ছে যে একই ভাবে এ ফিউ ইয়ার্স অ্যাগো চিলড্রেন ওয়ার আস্কড টু প্লে বাস্কেটবল। কিছুদিন আগে, এই কিছু বছর আগে বাস্কেটবল খেলার ক্ষেত্রে সবাইকে উৎসাহ দেওয়া হতো। ডিউরিং দ্য ইনরমাস আপস্টার্ট ইন দ্য পপুলারিটি অফ প্রফেশনাল বাস্কেটবল, তখন বাস্কেটবলের একটা প্রফেশন মানে পপুলারিটি বাড়ছিল, তখন হচ্ছে গিয়ে এটা করা হয়েছে। মানে তখন সবাইকে সবাইকে কি করতো, প্রফেশনাল বাস্কেটবলের জন্য সবাইকে ই করতে বলা হতো। এখন টুডে, আজকে কি হচ্ছে, ইট ইজ হাউ এভার it is obvious that there are opportunity for only a teeny fraction of talented basket players at the professional level of the game. এখন বর্তমানের প্রেক্ষাপটে খুব ভালো করে খেয়াল করুন সবাই। বর্তমানের প্রেক্ষাপটে এখন এটা অবভিয়াস there are opportunities for only a tiny fraction of talented basketball player at the professional level of the game. এখন খুব কম সংখ্যক ফ্র্যাকশন অফ ট্যালেন্টেড বাস্কেট প্লেয়ার তারা প্রফেশনাল লেভেল অফ দ্য গেমে যেতে পারে। খুব ভালো করে খেয়াল করেন এখানে অ্যানালজিটা কি টানছে, আগে আপনারা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এইখানে প্রথমে বলছি যে গলফ টুর্নামেন্টে ক্যাশ প্রাইজ পাচ্ছে, এই জন্য তাদেরকে প্রফেশনাল গলফার হওয়ার জন্য এখন এনকারেজ করা হচ্ছে। অ্যানালগাসলি দেখা যাচ্ছে যে বিগত বছরে যে তখন পপুলারিটি ছিল প্রফেশনাল বাস্কেটবলে, এখন এখন কি হচ্ছে, যাই হোক, এখন কিন্তু যে এটা অবশ্যম্ভাবী যে খুব কম দেয়ার আর অপরচুনিটিস ফর অনলি এ টাইনি ফ্র্যাকশন অফ ট্যালেন্টেড, খুব কম সংখ্যক বাস্কেটবল দের ট্রেনারদের তারা এখন প্রফেশনাল লেভেল অফ দ্য গেমে চাইতে পারে। এখন এখানে কিসের উপর ভিত্তি করে অ্যানালজিটা টানা হইলো বলেন আপনারা? আপনারা অ্যান্সার দেখেন না, আপনারা বলেন। বলেন আপনারা এইখানে এইখানে এই 1 নম্বরে আপনারা কি বুঝতে পারছেন? একজন একটু একটু কথা বলেন, একটু কথা বলেন, তারপরে আমি বলছি জিনিসটা। অ্যান্সার অপশন গুলো দেখেন, এনিয়ন বুঝতে পারবেন? যারা করছে যে আসলে এখন বাস্কেটবলের টাইম, এখন হচ্ছে আহ, গল্ফের একটা ভালো সময় যাচ্ছে, এটা বেস করে তারা হচ্ছে প্রেডিক্ট করতেছে যে আসলে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু এটা তো হয় না। আপনারা
লজিকটা দেখেন, এই যে লজিকটা হচ্ছে, এই অ্যানালজি গুলো আপনাকে বলতে হবে। এখন বলতেছে কি, মানে গল্ফের জন্য সবাইকে কি করা হচ্ছে, সবাইকে মোটিভেট করা হচ্ছে, কারণ গল্ফে ক্যাশ প্রাইজ পাওয়া যায়, কারণ মানে ভালো পাওয়া যায় এই জন্য। এখন অ্যানালজাসলি বলতেছে, অ্যানালজাস মানে কি, এখানে যেভাবে ঘটছে, ওই বাস্কেটবলে যেভাবে ঘটছে, বা এই গল্ফে যেভাবে ঘটবে, বাস্কেটবলে সেভাবে ঘটবে, বা বাস্কেটবলে যেরকম ঘুরেছে সেই রকম হচ্ছে গিয়ে গল্ফে ঘটবে। তাহলে কোনটা হয় আপনারা একটু বলেন তো। আবার যদি বি, হ্যাঁ ঠিক আছে। দেখেন, আপনারা এটা ধরতে পারেননি আমার কাছে যেটা মনে হয়। এখন আমাদের প্রফেশনাল গলফারের মেলা চাহিদা, সবাইকে এনকারেজ করছে, সবাই পপুলার, সবাই এনকারেজ করছে। বলছে অ্যানালজাসলি কিছু বছর আগে বাস্কেট বলও এরকম একটা পপুলারিটি ছিল, কিন্তু আজকে সেই পপুলারিটি মানে এখন, কিন্তু আজকে কি হয়েছে, আজকে ওই বাস্কেটবলের জন্য খুব কম সংখ্যক অপরচুনিটি পাওয়া যাচ্ছে। খুব বেশি অপরচুনিটি, টাইনি অপরচুনিটি, ফ্র্যাকশন অফ ট্যালেন্টেড বাস্কেটবলার একটা প্রফেশনাল লেভেল অপরচুনিটি পাচ্ছে খুব কম সংখ্যক। এই যে কম সংখ্যক লোক, এই যে কম সংখ্যক লোক অপরচুনিটি পাচ্ছে, একটু ভালোভাবে দেখেন, কম সংখ্যক লোক অপরচুনিটি পাচ্ছে। ওইটা অনেক পপুলার ছিল, কিন্তু এখন, আগে অনেক পপুলার ছিল কিন্তু এখন তারা অপরচুনিটি কম পাচ্ছে। তাইলে এখন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট অনেক অপরচুনিটি, অনেক আর কি পপুলার। তাহলে কয়দিন পরে কি হবে, অ্যানালজি যদি টানি, অ্যানালজি অনুযায়ী কি হবে বলেন। যে জিনিসটা আগে পপুলার ছিল কিন্তু এখন ওই সেটার সুযোগ অনেক কম, তাহলে আজকে যেটা পপুলার সেটার সুযোগ কি ভবিষ্যতে কি বেশি হবে না কম হবে? অ্যানালজি যদি টানি, সামঞ্জস্যপূর্ণ ভাবে যদি টানি, তাহলে কিরকম আসবে? সেটার অপরচুনিটি খুব বেশি আসবে না কম আসবে? একটু বলেন, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? দেখেন, দেয়ার উইল বি প্রবাবলি এ ভেরি ফিউ অপরচুনিটিস ফর মনি ট্যালেন্টেড গলফার্স। এইখানে অ্যানালজি কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বলতেছে আগে বাস্কেটবল জনপ্রিয় ছিল, অনেক পপুলারিটি ছিল, সবাই প্রফেশনাল বাস্কেটবলে যাচ্ছিল, কিন্তু যাই হোক এখন আর সেই অপরচুনিটিটা নাই, খুব কম সংখ্যক প্রফেশনাল লেভেলে যাইতে পারে এখনকার প্রেক্ষাপটে। তাহলে অ্যানালজাসলি যদি চিন্তা করি, তাহলে গল্ফের এখন অনেক কি আছে, অনেক মানে পপুলারিটি আছে, সবাই এনকারেজ করছে প্রফেশনাল গল্ফার জন্য। এবং তাহলে কি পরবর্তীতে খুব ফিউচারে কি হবে, there will probably be very few opportunities for many talented golfers. অ্যানালজির কথা বলেছে যে এইটার ক্ষেত্রে যেভাবে ঘটছে, মানে বাস্কেটবলের ক্ষেত্রে যেভাবে ঘটছে, ঠিক একইভাবে গল্ফের ক্ষেত্রেও ঘটবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আসি। Traditionally, the key decision making by doctors that is carefully, deductively reasoned has been considered preferable to intuitive decision making. বলেন, ভালো করে খেয়াল করেন, এই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো খুব আর কি আসার মতো আর কি। ট্রাডিশনালি, মানে প্রথাগতভাবে, ডিসিশন মেকিং বাই ডক্টররা যে ডিসিশন গুলো নেয়, দ্যাট ইজ কেয়ারফুলি, তারা কেয়ারফুলি ডিসিশন, ডিডাক্টিভলি রিজন, মানে একদম যাচাই বাছাই করে, রিজন করে, ডিডাক্টিভ রিজন হ্যাজ বিন কনসিডার মোর প্রিফারেবল, সেইগুলো বেশি প্রিফারেবল টু ইনটিউটিভ ডিসিশন মেকিং। ইনটিউটিভ ডিসিশন মেকিং কি বুঝেন? ইনটিউটিভ ডিসিশন মেকিং হচ্ছে যে আপনার অনেকদিন কাজ করতে করতে, মানে অনেকদিন কাজ, মানে মনে করেন আপনি বাচ্চা যাচাই বাছাই না করে, কিছু কিছু লোক আছে যারা হচ্ছে যে
দেখলেই বুঝতে পারে যে তারা ইনটিউশন থেকে একটা ডিসিশন নেয়, তাদের নিজস্ব চিন্তা চেতনার থেকে একটা ডিসিশন নেয়। ডাক্তাররা দেয় হচ্ছে কি কেয়ারফুলি এবং ডিডাক্টিভলি রিজন করে ডিসিশন নেয়। আর ইনটিউসিভ ডিসিশন নেয় হচ্ছে যে মানে মানে ইনটিউসিভ ডিসিশন হচ্ছে আর কি দেখে মনে হলো ওইটার উপর ভিত্তি করে একটা ডিসিশন নিলাম। তাহলে ডাক্তাররা হচ্ছে কি ডিডাক্টিভলি রিজন এবং কেয়ারফুলি ডিসিশন নেয়। এবং ডাক্তারদের ক্ষেত্রে এই ডিসিশন মেকিংটা প্রিফারেবল কাদের থেকে? ইনটিউসিভ ডিসিশন মেকিং। হাউএভার, যাই হোক, সম্প্রতি সময় একটা রিসেন্ট স্টাডি পাওয়া গিয়েছে দ্যাট এ সিনিয়র সার্জন ইউজড ইনটিউশন সিগনিফিক্যান্টলি মোর দ্যান ডিড মোস্ট রেসিডেন্ট অফ মিড লেভেল ডক্টর। একটা সিনিয়র সার্জন সে বেশি ইনটিউশন ব্যবহার করে সিগনিফিক্যান্টলি মোর দ্যান আর কি মিড লেভেল যে ডক্টর আছে তারা যেমন হচ্ছে কেয়ারফুলি করে, তার থেকে সিনিয়র সার্জন হচ্ছে তার ইনটিউশনটা আর কি বেশি ইউজ করে। This confirms that alternative view that intuition is actually more effective than careful and methodical reasoning. বলছে ইনটিউশনটা হচ্ছে বেশি ইফেক্টিভ এবং কেয়ারফুল মেথডিক্যাল রিজনিং থেকে। আচ্ছা, এটাকে কেন ইফেক্টিভ বলা হলো? এই যে ইনটিউশনটাকে কেন ইফেক্টিভ বলা হলো, কিসের উপর ভিত্তি করে ইফেক্টিভ বলা হলো, এটা কি আপনারা বলতে পারবেন? এনিয়ন, কেন বলা হলো এটাকে? এটা তো বলা হচ্ছিল প্রিফারেবল ছিল এটার সাথে কেয়ারফুলি এবং ডিডাক্টিভলি রিজন, যেটা দেখে শুনে বাছাই করে যেটা, সেটা ছিল বেশি প্রিফারেবল। কিন্তু এখন আমি এটাকে ইফেক্টিভ বলছি কেন? কারণ এই ডিসিশনটা হচ্ছে সিনিয়র সার্জনরা, এই জন্যই তো আমি বলতেছি এটা ভালো, এটা কেয়ারফুল এবং মেশিওর। তাহলে অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হচ্ছে যে সিনিয়র সার্জনরা হচ্ছে গিয়ে ডিসিশন নেয়। The senior surgeons are more effective at decision making than mid-level managers. এটাই হওয়ার উচিত কথা আমার মতে, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, এই তো অ্যান্সার এই। ওই যে সিনিয়র সার্জনরা বেশি ইফেক্টিভ ইন ডিসিশন মেকিং দ্যান মিড লেভেল ম্যানেজার। সো আপনাকে এটা দিয়ে বলতে পারে যে এটার অ্যাজাম্পশনটা কি, আপনাকে তখন ওই অ্যাজাম্পশনটা বলতে হবে। খুব ভালো করে খেয়াল করেন এখানে, কিন্তু খুব তেমন কোনো কিছু নাই। বলা হতো যে মিড ডাক্তাররা কেয়ারফুলি ডিসিশন নেয়, ঠিক আছে, ডাক্তাররা কেয়ারফুলি ডিসিশন নেয়, কোনো সমস্যা নাই। ইনটিউশন, কিন্তু ইনটিউশনটাকে ইফেক্টিভ বলা হয়েছে ব্যাখ্যাকে সিনিয়র সার্জনরা নেয়, তাহলে সিনিয়র সার্জনরা যে ডিসিশন নেয় সেটা বেশি ইফেক্টিভ। সিনিয়র সার্জন আর মোর ইফেক্টিভ অ্যাট ডিসিশন মেকিং এন্ড দ্যাট মিড লেভেল ডক্টরস। এটাই তো। এখন ব্যাপার হচ্ছে যে স্ট্রেংথ এন্ড উইকেন্ডটা ওইভাবে আসবে না, আপনাদের আসে না, কিন্তু আমাদেরকে এইখানে যেসব ধরনের মানে আর্গুমেন্ট আছে, আমাদের যে ধরনের আর্গুমেন্ট আমরা করব, সেই জিনিসগুলো আমাদেরকে একটা জিনিস মাথায় রেখে করতে হবে। আমরা আমরা যেটা চেষ্টা করব যে কি বলেছে, আমরা এটার আমরা চেষ্টা করবো, আমরা লজিক্যালি আগানোর চেষ্টা করবো। আমরা দেখবো লজিক গুলো কিভাবে দিচ্ছে, সেই লজিক গুলোর উপর বেস করে আমরা ডিসিশন গুলো নিব। এই যে আইসক্রিম, এই আইসক্রিম নিয়ে কিন্তু গত উইকে আমরা আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন, এই যে একটা ইনফারেন্স কোশ্চেন, ভালো করে খেয়াল করেন। বলছে লার্জ ন্যাশনাল বাজেট ডেফিসিট ডু নট কজ লার্জ ট্রেড ডেফিসিট। মানে বড় ন্যাশনাল বাজেট, বড় বাজেট ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি হয় না। আপনারা বাজেট ঘাটতি তো বুঝেন, বাণিজ্য ঘাটতি কি বুঝেন? একটু একটু জি একটু জি বলবেন। হ্যাঁ, জি বুঝি, বাণিজ্য ঘাটতি বুঝি। যদি এক্সপোর্টের সাথে ইম্পোর্ট বেশি করা হয় ওটাকে। বাণিজ্য ঘাটতি। তাহলে বড় যদি বাজেট ঘাটতি থাকে, যেমন আমাদের বাজেট ঘাটতি থাকে প্রতি বছর, বাজেট ঘাটতি থাকলে সেটা যদি হচ্ছে যে
বাণিজ্য ঘাটতি ঘটে না। বড় বাজেট ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি হয় না। ঠিক আছে, যদি তাই হতো, ইফ দে ডিড, যদি তাই হতো, তাহলে কান্ট্রিজ উইথ দ্য লার্জেস্ট বাজেট ডেফিসিট, যেসব দেশগুলোতে বা অনেক বড় বাজেট ঘাটতি আছে, উড অলসো হ্যাভ লার্জেস্ট ট্রেড ডেফিসিট, তাদের অনেক বড় বাণিজ্য ঘাটতিও থাকতো। খুব ভালো করে খেয়াল করেন, বলছে বড় বাজেট ঘাটতি থাকলে কারণেই বাজেট ঘাটতির কারণে বাণিজ্য ঘাটতি ঘটে না। যদি তাই হতো, তাহলে যে দেশগুলোর বড় বাজেট ঘাটতি আছে তাদের অনেক বড় বাণিজ্য ঘাটতি থাকতো। ইনফ্যাক্ট বস্তুত ডেফিসিট ফিগারস আর অ্যাডজাস্টেড, ডেফিসিট ফিগার গুলো অ্যাডজাস্ট করা হয় সো দ্যাট ডিফারেন্ট কান্ট্রিজ আর রিলায়েবলি কম্পারেবল টু ইচ আদার, যাতে একটা দেশ আর একটা দেশের সাথে তুলনা করা যায়। এই জন্য এছাড়া দেয়ার ইজ নো সাচ কোরিলেশন, এছাড়া এই দুইটার ভিতরে কোনো কোরিলেশন নাই। বুঝতে পেরেছেন? কোরিলেশন মানে কি? কোরিলেশন মানে মানে একটা রিলেশন, মানে দুইজনের ভিতরে, মানে একটা বাড়লে আরেকটা, মানে একটা করলে আরেকটা করবে, এটা এক ধরনের কোরিলেশন, পজিটিভ কোরিলেশন। যে আমি বললাম যে দাম বাড়লে সাপ্লাই বাড়ে, একটা পজিটিভ কোরিলেশন। আবার দাম বাড়লে চাহিদা কমে, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তা বলছে এদের ভিতরে কোনো কোরিলেশন নাই। তাহলে এতটুকু যদি আপনারা যদি এতটুকু বলে দেন, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই যদি হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু, এত কিছু বলার দরকার নেই, এই এতটুকুই বলা, আমি এই আনসার অপশনে যাব না। তাহলে যে কান্ট্রিটার বাজেট ডেফিসিট, ন্যাশনাল বাজেট ডেফিসিট আছে, ট্রেড ডেফিসিট কমানোর জন্য কি তার ন্যাশনাল বাজেট ডেফিসিট কমানোর দরকার আছে? ট্রেড ডেফিসিট কমানোর জন্য যদি কোনো রিলেশন না থাকে, তাহলে আর কি কি বলা আছে, ট্রেড ডেফিসিট না কমানোর জন্য এই কি ধরনের না এই ধরনের কথাবার্তা তো আমার এখানে নাই, যেহেতু এটা ইনফারেক্ট কোশ্চেন, এটা তো একবারে মানে হলো একটা কমেন্ট আর কি, আর না বাহিরের এই জিনিস। আমি একটু বলি, এইখানে বলবো, আমি আমি যদি বলি এতটুকুই আছে, আপনার মনে করেন যে কোনো কোরিলেশন নেই, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম সেটা বলেন আপনারা, এখান থেকে আমরা কি বুঝলাম? সিন্স দেয়ার ইজ নো কোরিলেশন, তাহলে এটার সাথে এটা যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নাই, যে দুইটা যেহেতু সম্পূর্ণ দুইটা যেহেতু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিষয়, তাহলে এটা ঠিক না, মানে এটা কোরিলেশনই তো নাই। এটা তো বলে দিয়েছে ঠিক না, এটা তো কোরিলেশন নাই। তাহলে আপনি বলতে পারেন তাহলে এখান থেকে আমরা বুঝলাম ন্যাশনাল বাজেট ডেফিসিট এন্ড ট্রেড ডেফিসিট আর কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট। আপনি কি শিখলেন? এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট, এবং এই বাজেট ডেফিসিট বাড়া কমার সাথে ট্রেড ডেফিসিটের বাড়া কমার কোনো সম্পর্ক নেই। এতটুকু যদি বলে, এখান থেকে আমরা কি ইনফার করতে পারি? আপনি তখন যেটা বললেন একদম রাইটলি অ্যাড্রেস, যে ন্যাশনাল ন্যাশনাল বাজেট ডেফিসিট এন্ড ট্রেড ডেফিসিট আর কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট। আপনার কথাই গেল ইন্ডিপেন্ডেন্ট, এবং একটা ট্রেড ডেফিসিট বাড়া বা ন্যাশনাল বাজেট ডেফিসিট বাড়ার সাথে ট্রেড ডেফিসিট বাড়া বা কমানোর কোনো দরকার নাই, বা ট্রেড ডেফিসিট বাড়াইতে বা কমাইতে ন্যাশনাল বাজেট ডেফিসিট বাড়া কমানোর দরকার নাই। এতটুকু দিয়ে যদি আপনাকে দিয়ে দেয় যে এখান থেকে আমি কি বলতে পারি, আপনি তখন এই কথাটাকে আপনি রিফ্রেজিং করবেন। এই ধরনেরও কোশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, এবং এই যে ফ্লটা তো আমি বলেছিলাম যে ফেস টু কল, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে নিদার দ্য রাইজিং স্ট্যান্ডার্ড অফ লিভিং নর এ ব্যালেন্স ট্রেড, শুধুমাত্র না, এটা এটা দেখাইছি, এটা দরকার নাই। আমি বড় বড় কিছু জিনিস আগের দিন দেখাইছিলাম। ওই 36 নম্বর দেখেন, দ্য সাস্টেন ম্যাসিভ ইউজ অফ পেস্টিসাইডস। ঠিক আছে, দ্য সাস্টেন, এই ধরনের জিনিসও আপনাদের কিন্তু আসতে পারে। দ্য সাস্টেন ম্যাসিভ ইউজ অফ পেস্টিসাইডস ইন ফার্মিং হ্যাভ টু ইফেক্টস দ্যাট আর স্পেশালি পার্নিকুয়াস। বলতেছে যে আপনি যদি
রেগুলার নিয়মিত ভাবে পেস্টিসাইডস ইউজ করেন, কীটনাশক ব্যবহার করেন ফার্মিং এ, তার দুইটা ইফেক্ট আছে যেটা স্পেশালি খুবই ক্ষতিকর। পার্নিকিউয়াস ফার্স্ট, ইট অফেন কিলস দ্য পেস্ট ন্যাচারাল এনিমি ইন দ্য এরিয়া। এটা প্রথমে কি করে, ন্যাচারাল এনিমি যেগুলো পেস্টের যে ক্ষতিকর যে জীবা মানে পোকামাকড় গুলো আছে, তার যে ন্যাচারাল এনিমি যেগুলো আছে সেইগুলোর জন্য সেইগুলোকে সে মেরে ফেলে। আপনি পেস্টিসাইডস ব্যবহার করেছেন, দেখা গেছে যে যেটা ক্ষতি করে সেটা তো মরছে মরছে, ওই পোকামাকড় গুলো যে খায় তাকেও মেরে ফেলছেন। সেকেন্ড, ইট অফেন আনইনটেনশনালি গিভ রাইজ টু ইনসেক্টিসাইড রেসিস্ট্যান্ট পেস্ট। দ্বিতীয়ত, এটা মানে আনইনটেনশনালি, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে, মনে করেন একটা ওষুধ দিয়েছেন, ওষুধ দিলে ওই ওষুধে ওই যে পোকা আছে সেই পোকা মরে গেছে, কিন্তু যে পোকাগুলো বেঁচে গেল, যে পোকাগুলো ওই ওষুধের পরেও রেসিস্ট্যান্ট বেঁচে গেছে, বিষে মরছে, অনেকগুলো মরছে কিন্তু কিছু ওই বিষে মরে নাই, যেগুলো মরে নাই সেই ইনসেক্টিসাইড গুলোকে বলে ইনসেক্টিসাইড রেসিস্ট্যান্ট পেস্ট। মানে আপনার এই ধরনের জিনিসগুলোকে ওই আহ, ওই ওষুধের রেসিস্ট্যান্ট হয়ে যায়। রেসিস্ট্যান্ট যখন হয়ে যায় তখন কিন্তু এর পরের বার আপনি যতই বিষ মারেন ওই বিষে ও রেসিস্ট্যান্স গ্রো করে ফেলছে, ও আর মরবে না। Since those insects that survive a particular disease will be ones most resistant and they are the ones left to breed, তখন এরা যখন আর মরবে না, এরা যখন রেসিস্ট্যান্ট হয়ে যাবে, তখন এরা হচ্ছে যে ইচ্ছা মতো বংশ বিস্তার করবে। তখন আপনি আর ওইগুলোকে রোধ করতে পারবেন না। দেখেন, এখন from the passage above it can be properly inferred that effectiveness of the sustained massive use of pesticide can be extended by doing which of the following, assuming the realistic possibility। তাহলে রিয়েলিস্টিক পসিবিলিটি এখন এটা এটা কোনো আসতে পারে আপনাদের কাছে, যে বলেন যে ইনসেক্টিসাইড যেটা হচ্ছে যে ওই ইনসেক্টিসাইড, একটা ইনসেক্টিসাইড ব্যবহার করেছেন, কিন্তু ওই ইনসেক্টিসাইডে মানে পেস্টিসাইডসে কিছু ইনসেক্ট মরলো না। তাহলে এখন এটাকে ইফেক্টিভ করার জন্য এই ইনসেক্ট দিবেনই, আপনি এটাকেই দিবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে? তাহলে আপনি কি করবেন এখানে? কি এখানে সলিউশনটা কি? রিয়েলিস্টিক পসিবল, আপনি ইনসেক্টিসাইড ইউজ করবেন, কিন্তু তাহলে আপনি রিয়েলিস্টিক পসিবিলিটি যে কিভাবে করা যায়, তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি একটাই পেস্টিসাইড ব্যবহার করলে হবে না, যে পার্টিকুলার ওটার জন্য আলাদা একটা রেসিস্ট্যান্ট ইউজ করতে, আলাদা একটা পেস্টিসাইড ইউজ করতে হবে। তার মানে আপনাকে পিরিয়ডিক্যালি সুইচিং দ্য টাইপ অফ ইনসেক্টিসাইডস ইউজ। আপনি যে ইনসেক্টিসাইড গুলো ব্যবহার করছেন সেগুলোকে পিরিয়ডিক্যালি সুইচ করতে হবে। একটা ব্যবহার করেছেন, ওইখানে কিছু বেঁচে যাবে, আবার আপনি আর এক ধরনের ইউজ করবেন যাতে ওইগুলো মারা যায়। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনারা কি ক্লিয়ার এতটুকু? একটু বলবেন। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ। একটু ভালো করে খেয়াল করেন, এই 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 যে জায়গাগুলো, লজিক গুলো একটু আপনারা খেয়াল করবেন। আমি আবারও বলছি যে আহ, এই যে জিনিসগুলো, এই যে যে ক্রিটিক্যাল রিজনিং গুলো, ক্রিটিক্যাল রিজনিং গুলোর কোনো কনক্রিট আসলে কি ধরনের ক্রিটিক্যাল রিজনিং আসবে, কেমন ক্রিটিক্যাল রিজনিং আসতে পারে, এই সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু হলেও কম। যেহেতু আমাদের আইডিয়াটা কম, তাহলে
আমরা এই জায়গাগুলোতে, এই যে রিটেন গুলোতে কিভাবে কি করতে পারি, এই রিটেনের জায়গাগুলোতে যে যা কাজগুলো করার আছে, আমাদের যেটা করতে হবে, লজিক গুলো, এই যে ক্রিটিক্যাল রিজনিং এর অ্যানালিটিক্যাল লজিক গুলো একটু দেখতে হবে। এবং এই লজিক গুলোকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু সত্য হতে হবে না, আপনাকে লজিক্যালি রিবিউটাল করতে হবে, লজিক্যালি রিফিউট করতে হবে, লজিক্যালি ডাটা প্রেজেন্ট করতে হবে। ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সাম্পল। একটা বিষয় হচ্ছে যে আপনারা এই ক্ষেত্রে এক্সাম্পলও ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের রিটেন থাকে তাহলে এক্সাম্পল ব্যবহার করতে পারবেন। যেমন স্ট্রেংথ এন্ড উইকেন্ডও আমার কাছে মনে হচ্ছে আসতে পারে, বাট আসার সম্ভাবনা কম। তারপর বলি, দ্য অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ফর দ্য ইউনাইটেড স্টেটস পপুলেশন ইজ 73.9। ইউনাইটেড স্টেটস এর অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কত? 73.9 ইয়ার্স। But children born in Hawaii will live an average of 77 years than those born in Louisiana, 71.7 years. বলতেছে, ভালো করে খেয়াল করেন, হাওয়াইতে যারা জন্মগ্রহণ করছে তাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, অ্যাভারেজ গড় আয়ু হচ্ছে 77 বছর। লুসিয়ানায় যারা জন্মগ্রহণ করছেন তাদের 71.7 ইয়ার্স। ইফ নিউলি ওয়েড কাপল, যদি একটা নতুন বিবাহিত একটা কাপল যারা সম্প্রতি বিবাহ করেছেন, তারা লুসিয়ানা থেকে যদি, লুসিয়ানা থেকে যদি সে সরে যে হাওয়াইতে, হাওয়াইতে, ঠিক আছে, হাওয়াইতে বসবাস শুরু করে, তাহলে তাদের বাচ্চা যারা আছে তারা হচ্ছে যে বেশি দিন বাঁচবে। কিসের থেকে? লুসিয়ানা থেকে। লুসিয়ানার একজন বিয়ে করছে কাপল, কাপল দিয়ে হচ্ছে কি হাওয়াইতে বসবাস শুরু করতে, এখন ওদের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা 77 বছর বাঁচতে পারে। এখন আমার এখানে যদি মনে করেন সাপোর্ট করি যে হ্যাঁ, লুসিয়ানা থেকে হাওয়াইতে বেশি বছর বছর বসবাস করবে, বেশি দিন বাঁচবে, আমাদের পক্ষের লজিকটা কি হতে পারে সেটা বলো। আমাদের এখানে বিপক্ষের লজিক বলছে, আমি পক্ষের লজিক বলবো। পক্ষের লজিক কি বলতে পারি বলেন? কেউ কেউ বলতে পারবেন? আপনারা একটু পার্টিসিপেট করেন, কথা বলেন। পক্ষের লজিক কি? যে এলাকায়, এক এলাকা থেকে আরেক এলাকায় বেশি দিন বাঁচতেছে, তার মানে ওই এলাকা কি, পরিবেশ, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হচ্ছে লনজিভিটি ফ্রেন্ডলি। এই এই এলাকার যে হচ্ছে যে যা আছে পরিবেশ টরিবেশ, সেগুলো হচ্ছে যে স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়ারি দেন দোজ অফ লুসিয়ানা। এটা হচ্ছে পক্ষে। আর যদি বিপক্ষে বলে, বিপক্ষে যদি বলে তাহলে কি বলবো? বিপক্ষে বলতে হলে যেহেতু এক এলাকা থেকে আরেক এলাকা আসছে, এই আমরা দেখাতে হবে যে ওই এলাকার কোনো গুরুত্ব নাই। এখন আমি যদি বলি যে এই যে নিউলি ওয়েড কাপল মানে 77 বছর হাওয়াইতে বাঁচতেছে, এটা হচ্ছে জেনেটিক্যালি, মানে হাওয়াইয়ের লোকজনের জেনেটিক্যালি তাদের বেশি দিন বাঁচার সম্ভাবনা। জেনেটিক্যালি, জেনেটিক্যালি মানে কি? বংশ পরম্পরায় আসছে, তাহলে আপনি চেঞ্জ করলে কি কাজ হবে? কাজ হবে না। চেঞ্জ করলে তাহলে এই যে চেঞ্জ করলে সেটা কাজ হবে না। তার মানে আপনাদেরকে এটা দিয়ে বলতে পারেন যে আচ্ছা, যে এই যে আসলো, সে যে আসলো কিন্তু সে বেশি দিন বাঁচবে, বাঁচবে না, এটাকে এটাতে এটা ভুলটা কোথায়? ভুল ধরতে বলতে পারেন, ভুল ধরলে বলবেন যে এটা হচ্ছে যে হাওয়াই থেকে যদি লুসিয়ানা থেকে এসে হাওয়াইতে বসবাস করে তাহলে 77 বছর নাও বাঁচতে পারে। কারণ সে হচ্ছে শুধুমাত্র এলাকা দেখলে হবে না, অঞ্চল দেখলে হবে না, এখানে জেনেটিক, মানুষের বাঁচা মরার ক্ষেত্রে জেনেটিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এই যে এইটা বলছে দুর্বল করার ক্ষেত্রে, the longevity ascribed to Hawaii's current population is attributed mostly genetically to determined factors. আমরা যদি জেনেটিক্যাল ফ্যাক্টর ছাড়া আরো কিছু যদি যদি নিয়ে আসতে পারি, সেইগুলো হচ্ছে যে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে? আমি আমি বলতে পারি যে হচ্ছে যে এরকম, যে হচ্ছে যে ওকে কি বলা সেটা, জেনেটিক্যাল ফ্যাক্টর আর কি বলা যেতে পারে? আর কি বলা যেতে পারে জেনেটিক্যাল ছাড়া?
আরো অনেক কিছু হচ্ছে, দেখা যাচ্ছে যে ওইখানে হচ্ছে যে মানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বেশি হয়, মানে না এরকম আসলে তো ওটাকে সাপোর্ট করা হয়। যাই হোক, এইরকম যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে এটা এক কথায় হোক দুই কথায় হোক, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমরা আসলে ক্রিটিক্যাল রিজনিং বা পাজেলে, পাজেলও আসতে পারে। আপনারা কি পাজেল দেখেছেন? আচ্ছা, আপনাদের যেহেতু এর আগে সিকোয়েন্স পাজেল আসছে, আপনাদের কিন্তু সিকোয়েন্সের পাজেলের পাশাপাশি ম্যাপ পাজেল আসতে পারে। একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের পাজেলের ক্ষেত্রে এইটাকে মাথায় রাখবেন। আমি আসলে একটা দেখতেছি, ম্যাপ বা লিঙ্কিং পাজেল। দেখেন, ইন এ কর্পোরেশন এই যে এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসতে পারে, যে কিভাবে এটাও কিন্তু আসতে পারে। যে একটা কর্পোরেশনের 7 ডিভিশন, ABCDEFG, দিস ডিভিশন সেন্ডস মেইলস টু ইচ আদার ইন 2 ওয়েজ। তারা দুই পদ্ধতিতে মেইল পাঠায়, বাই মেসেঞ্জার অর বাই ফ্যাক্স। তার মেসেঞ্জারের মাধ্যমে পাঠায় অথবা ফ্যাক্স এর মাধ্যমে পাঠায়। মেল সেন্ড বাই মেসেঞ্জার ক্যান ট্রাভেল ইন দ্য অনলি অন ডিরেকশন। সেটা হচ্ছে যে এক ডিরেকশন, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এফ, এফ টু জি, জি টু এ। তার মানে আপনি কি করবেন, আপনাকে আর কিছু না, আপনি এ থেকে এইরকম, বি এক ডিরেকশনে এরকম আনবেন, এ থেকে বি, বি থেকে ডি, বি থেকে ডি, ডি থেকে এফ, ডি থেকে এফ, এফ টু জি, এফ টু জি, জি টু এ। এই যে জিনিসটা আপনারা একদিকেই কি করবেন, অ্যারোটা আঁকবেন, এ থেকে বি, বি থেকে, বি থেকে ডি, এরকম। এই যে দেখেন, এ থেকে বি। আপনারা আবারও বলি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসতে পারে পাজেলের ক্ষেত্রে। এ থেকে বি, বি থেকে, বি থেকে ডি, এইখানে একদিকেই অ্যারো দিবেন। তারপর ডি থেকে কি, এফ, ডি থেকে এফ, এফ টু জি, জি টু এ। এই যে জাস্ট এরকম করে দিয়ে দিলেন। এরপরে বলছে মেল সেন্ড বাই মেসেঞ্জার ক্যান ট্রাভেল অন ডিরেকশন। আচ্ছা, মেল সেন্ড বাই ফ্যাক্স, ফ্যাক্সের মাধ্যমে যেগুলো যায় সেটা যেতে পারে বি থেকে সি, সি টু জি, বি থেকে সি, সি টু জি। দেখেন, বি থেকে সি, বি থেকে সি দুই দিকে যেতে পারে, সি টু জি, এই যে মাঝখানে দিয়ে দিলাম, সি টু জি। তারপর বলছে ডি টু ই, ডি থেকে ই, দুই দিকে যেতে পারে, ডি টু ই। এই যে এইরকমও একটা জিনিস দিয়ে দিল, বললো যে আপনারা তাহলে হচ্ছে যে আপনারা ডিরেকশন রাখেন। ঠিক আছে, এই কন্ডিশন অনুযায়ী আপনি ডিরেকশন রাখেন। তখন আপনাদের কি করতে হবে, এই কন্ডিশন অনুযায়ী আপনারা আপনাদের ডিরেকশনটাকে এঁকে দিবেন। এই যে এটাই কিন্তু আপনাদের পাজল শেষ হয়ে গেল। এইভাবে কিন্তু আপনাদের বিভিন্ন পাজল আসতে পারে। এই পাজল গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং যে জিনিসটা হচ্ছে যে রিটেনে যদি পাজল আসে, পাজলের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে ফিক্সড কন্ডিশন থাকে, কিছু কিছু ভ্যারিয়েবল কন্ডিশন থাকে। মানে যদি এমসিকিউ তে আসে, কিন্তু যদি রিটেনে আসে তাহলে কিন্তু আপনার টোটালটাই ফিক্সড কন্ডিশন হবে, টোটালটাই একটা ফিক্সড কন্ডিশন। এইভাবে সাজাতে হবে। আপনারা শুধুমাত্র লজিকে যেটা বলছে এই জিনিসগুলোকে একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করবেন, আর কিছু না, সুন্দর করে যেটা দুই দিকে সেটা দুই দিকে। এখানে কিন্তু পাজেলের ক্ষেত্রে যদি এই ধরনের জিনিস আসে, আপনাকে কিন্তু ভিজুয়ালাইজেশনটা খুব মানে একটা দাগ দিয়ে দিবেন, কোনটা একদিক কোনটা দুই দিক এটা বোঝা যাবে না, এরকম যেন না হয়। দুই দিকেই যাতে আছে, যে দুইটাই যেন একদম আপনারা চেষ্টা করবেন যতটুকু ভিজুয়ালাইজ এবং যতটুকু আপনার জন্য ভালো হয় জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য, যতটুকু সহজে যত সুন্দর ভিজুয়ালাইজেশন হবে তত সুন্দরভাবে আপনি করতে পারবেন। এই ধরনের জিনিসও আপনার আসতে পারে। এই যে এই যে পাজলের ক্ষেত্রে এই ধরনের জিনিস। আচ্ছা, এখন আপনাদের আমি মোটামুটি কোশ্চেন আছে কিনা, এই যে দেখেন,
আমি তো C to Z এই যে মাস্টার রাখছিলাম, ওরা কি আঁকছে দেখছেন? এই যে এখানে যেটা আঁকছে, কিভাবে আঁকছে এইভাবে। এখন আপনি এই সিটাকে মাঝখানেও দিতেন, কোনো সমস্যা নেই। তার মানে যে আরেকজন একটা হবে আপনারটা হবে না এরকম না, আপনি এটাকে লজিক্যালি চেক করতে করবেন না। আচ্ছা, এখন আপনারা একটু কোশ্চেন করেন আমাকে। আমি মোটামুটি ভাবে একটা 1.5 ঘন্টার ভিতরে একটা জিনিস আলোচনা করেন, এবারে বলছি কোশ্চেন আনসার সেশন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেই কোয়ারিজ গুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো। হ্যালো। না, ঠিক আছে, আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, বুঝেছি সবকিছু, এটাই ভালো লাগছে আর কি, যে সবকিছু। এখন ইস্যুটা কি, আমি একটু বলি মানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন যে ক্রিটিক্যাল রিজনিং পাজল বা এই জিনিসগুলো আলোচনা করেছি আমাদের স্টুডেন্টদের কাছে, আমি মার্কেটের অনেকগুলো বইও দেখেছি, অনেকে বই ছেপেছে, বই তৈরি করেছে, অনেক বই লিখেছে। তো আপনারাও তো কোনো বই টই কিনেছেন, হয়তো কিনে দেখবেন যে আসলে ওখানে অপ্রয়োজনীয় জিনিসে ভরা, মানে খুব বেশি ডিসকাশন এবং অপ্রয়োজনীয় জিনিস। আমি আমি ম্যাক্সিমাম অনেকগুলো দেখেছি এবং আমার কাছে হচ্ছে গিয়ে খুব বেশি পছন্দ হয় না। জিস কিন্তু খুব ছোট। ক্রিটিক্যাল রিজনিং পাজেল এবং এই আইকিউ বা ডাটা সাফিসিয়েন্সি এগুলো খুব কম, মানে খুব ভাস্ট লেভেলে পড়তে হয় না। আমরা কয়েক পৃষ্ঠার লেকচার শিট, মাত্র 56 পৃষ্ঠার লেকচার শিট শেয়ার করেছি। এই 56 পৃষ্ঠাই হচ্ছে যথেষ্ট। কিন্তু দেখলাম যে বাজারে 200-300 পেজের হচ্ছে যে ই করছে, জিআরই বিগ বুক করা শুরু করে দিচ্ছে লোকজন। ভাই, এত কিছু দরকার নাই। জি, মানে আমি IB MBA পরীক্ষা দিচ্ছি, এখন পর্যন্ত কোনো পাজেলে আমি আটকাই নাই, এখন পর্যন্ত। তো IB MBA পাজেলেও কখনো আটকাইনি, কোনো পাজেলে আটকাইনি, কিন্তু আমি সর্বোচ্চ গেলে 10টা পাজেল হচ্ছে যে নিজে থেকে করেছি। আপনি তিনটা বা চারটা পাঁচটা করে পাজেল, একটা মানে একটা সিকোয়েন্স পাজেল, একটা ব্যাক পাজেল, একটা গ্রুপ পাজেল, এরকম মনে করেন তিনটা বা চারটা করে পাজেল আপনি নিজে থেকে শেষ করবেন। ক্রিটিক্যাল রিজনিং আপনি হচ্ছে বেসিক যে ডিসকাশন আছে আমার, ওই ডিসকাশনটা দেখে আপনি নিজে ট্রাই করেন, নিজের লজিক গুলো একটু চেষ্টা করেন, ব্যাস। এই নিজের চেষ্টাটুকুই যথেষ্ট। ডাটা সাফিসিয়েন্সি খুব বেশি চেষ্টা করার দরকার নেই, করেন যথেষ্ট হয়ে যাবে। তো আমাদের বেশ কিছু স্টুডেন্ট, আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে এই যে কোর্সে অনেক টেনশনে ছিল যে কি করবে, এখানে সিলেবাস কম হয়েছে, অনেক কম পড়ানো হয়েছে, এই সেই বলছে। কিন্তু দিন শেষে তো তারা বলছে না ঠিক আছে, এর থেকে আর বেশি পড়ানোর দরকারও ছিল না। তো আমাদের আসলে ফার্স্ট সিলেবাসের দরকার নেই, অনেক বেশি শেখার দরকার নেই। আপনারা তো, আমি যদি বলি আপনি তো টিচার হবেন, আপনার টার্গেট কি? যে স্কোয়ার বা হচ্ছে যে ইসের মানে জব গাইডেন্স হচ্ছে কি কাবিল মাহমুদ হওয়া, নাকি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এই শাকিল চৌধুরী হওয়া, বা আহ, ইসের কি বলা চলে ট্যুরিজমের এডি কাবিল মাহমুদ হওয়া? আপনার টার্গেট কিন্তু ট্যুরিজমের এডি কাবিল মাহমুদ হওয়া বা বাংলাদেশ ব্যাংকের এডি শাকিল চৌধুরী হওয়া। ঠিক আছে, আপনার টার্গেট কিন্তু এইটা না যে আমি এটা ভালোভাবে শিখবো, কোচিং এ পড়াবো। আমরা যে পড়াইতে পড়াতে যে লেভেলটাতে আসছি বা যে জিনিসগুলো আমরা এখন যে জিনিসগুলো পারি, এই জিনিসগুলো আমরা যখন চান্স পেয়েছি তখন আমরা পারতাম না। সো আপনাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, আমি একটু একটু আর কি জাস্ট গাইডেন্স, আপনাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে একদম ভাস্ট লেভেলের পড়াশোনা করা। যে হ্যাঁ, ওই টিচার 80টা ম্যাথের ক্লাস দেয়, 100টা ম্যাথের ক্লাস দেয়, আপনারা করে দেন 10টা। তাহলে আপনারা বোঝায় যাচ্ছে যে ভালো করে। কারণ আপনার জন্য 80টা দরকার নাই তো, আপনি তো টিচার হবেন না। আপনি হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা আপনাদের একটা বিষয় সব সময় মাথায় রাখবেন। আপনারা যে এক স্টুডেন্ট আমাদের বলে যে আগে আমি টিচারের কাছে পড়ছি, কি অবস্থা, টিচারের কাছে কি অবস্থা, পড়ে কি কি করলেন, কয় আগে তো 1-2 লাইন লিখতে পারতাম না, এখন 1-2 লাইন পার। তাহলে তো আমার উন্নতি হচ্ছে, আমি স্যাটিসফাইড টিচার। তা আপনি 1-2 লাইন পারে আপনার লাভটা কি? আমার কথাটা কি বুঝতে পারছেন? 1-2 লাইন পারে আপনার লাভ নাই। আপনাকে পারতে হবে পরীক্ষার মতো। আপনি আমার কাছে ম্যাথ শিখলেন, আমার কাছে ইংলিশ শিখলেন, ইংলিশ শিখে বললেন যে আমি আগে পারতাম না কিছু, এখন 5টা লাইন তো পারি, তাহলে অনেক কিছু শিখছি। আপনি কি আমার কাছে 5 লাইন শিখতে আসছেন? আমি 100% ভাবে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা কোচিং সেন্টারে কখনো ম্যাথ বা ইংলিশ শিখতে আসেন না।
এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। যদি একটু ভালো করে খেয়াল করেন, যদি আবারও স্পষ্ট করে বলছে, কাউকে ছোট করে না, ডিমিন করার জন্য না। যদি 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 ম্যাথ বা ইংলিশ ভালো করে ভালো পারে, যদি হচ্ছে গিয়ে চান্স পাওয়া যেত, তাহলে কোচিং এর টিচাররা সবার আগে চাকরি পাইতো। আমি আমি মানে ছোট করার জন্য বলছি না, আবারও অন্যভাবে নিয়েন না। ইটস অল অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি ইউ ফলো ইন দ্য এক্সাম হল। আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করছেন, দ্যাটস ডিপেন্ডস। আপনাকে বুঝতে হবে হুইচ বল টু প্লে, হুইচ বল টু লিভ। আপনাকে এমসিকিউ ক্ষেত্রে বুঝতে হবে যে কোন বলটা খেলবেন আর কোন বলটা ছেড়ে দিবেন। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি সব বল খেলতে গেলে, ও ভালো বলে খেলতে গেলে ছক্কা মেরে আউট হয়ে যাবেন। তার মানে এমসিকিউতে আপনারা যারা টিকেছেন তারা সব 100টার 100টা আনসার করেন নাই, কিছুগুলো ছেড়ে দিয়ে আসছে, এই কারণে টিকেছেন। আর যারা 100-এ 100 করতে চাইছে তারা পারে নাই। তো আপনাকে সব জানতে হবে না। ঠিক একই ভাবে যারা রিটেন দিচ্ছেন, রিটেনেরও কিছু স্ট্র্যাটেজি আছে। রিটেনেও আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফোকাস করে খেলতে হবে। আপনি ইউ মাস্ট আনসার অল দ্য কোশ্চেন্স। আপনি প্রত্যেকটা প্রশ্ন, রিটেনে প্রত্যেকটা প্রশ্ন টাচ করবেন। নাম্বার ওয়ান হচ্ছে এটা, কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? নট এ সিঙ্গেল কোশ্চেন, ইউ উইল টাচ এভরি কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন টাচ করবেন। আবার একটা কোশ্চেন পারছেন না, আরে এত কম সময়ে এত কিছু লেখা যায় নাকি? পরীক্ষায় যারা প্রশ্ন করছে তারে দিলেই তো আপনি হচ্ছে যে সেও তো পারবে না। ভুল। আপনারা তো ঠিক, আমি যদি প্রশ্নকর্তা হইতাম আমি দিতাম 100টা। বিশ্বাস করেন, আমি 100টা কোশ্চেন দিতাম রিটেনে। 100টা কোশ্চেনের মার্কস কত? 2 মার্ক 2 মার্ক করে। তাহলে 2 মার্কের জন্য আপনি লিখবেন কয় বেলা? 1 লাইনের বেশি লিখতে পারবেন না। কারণ পুরো 2 ঘন্টায় বা 2 ঘন্টা যদি পরীক্ষায়, 2 ঘন্টায় সর্বোচ্চ আপনি লিখতে পারেন কয়শো লাইন? 200 লাইন। তাহলে 200 লাইনে যদি লিখতে পারেন, 200 লাইনে 200 মার্ক। তার মানে প্রতি 2 মার্কের জন্য আপনি 2 লাইনের বেশি লিখবেন না। তাহলে 35 মার্ক যদি হয়, 35 মার্কের জন্য আপনার লাইন কত? আপনি 15 মিনিট বাজেট, 15 মিনিটের পরে যতটুকু লিখতে পারবেন আপনি ততটুকু লিখবেন। আপনি অনেক পারেন, সেইগুলো আপনার লিখে দেওয়ার দরকার নেই। আপনি যদি একটা জিনিস ভালো পারেন, সেটা যদি 10 পৃষ্ঠা লিখে দিয়ে দেন, 10 পৃষ্ঠার জন্য আপনাকে নাম্বার বেশি দিবে না, 10-এর বেশি নাম্বার দিবে না। তো আপনি 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখলে 5 পাইতেন, আর 10 পৃষ্ঠা লিখে হয়তো 7 পাবেন। 2 মার্কের জন্য ইফোর্ট আপনাকে, মানে ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পাচ্ছেন সেই বিষয়টা বিবেচনা করতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? তার মানে আপনি পরীক্ষার হলে যে টাইম গুলো, এই যে ক্রিটিক্যাল রিজনিং এ যে প্রশ্নগুলো থাকবে, ইটস এ টাইম সেভিং টেকনিক। এটা আপনার টাইম সেভিং এর টেকনিক হিসেবে কাজ করবে। সবচেয়ে ভালো করে খেয়াল করবেন, এটা আপনার পরীক্ষার টাইম সেভিং এর টেকনিক হিসেবে কাজ করবে। আপনি এগুলোকে টাইম সেভিং এর টেকনিক, এগুলোকে খুব শর্ট। এখন আপনার মনে হতে পারে, দূর 10 মার্ক, 2 লাইন 3 লাইনে আর কি লিখবো, কিছু তো লিখতে পারতেছি না, হালাল হচ্ছে না। হালাল হারামের বিষয় এটা না। ইউ উইল আনসার দ্য কোশ্চেন, দ্যাটস ইট। এবং এই জায়গা থেকে টাইম সেভ করে অন্য জায়গায় ব্যয় করুন। প্রত্যেকটা, যদি বাংলাদেশ ব্যাংকের এডি হতে চান তাহলে আপনাকে ইউ নিড টু আনসার অল দ্য ম্যাথস। আমি বাংলাদেশ ব্যাংকের খাতা দেখেছি, যারা এডি টিডি যারা জয়েন করে তাদের খাতা, যারা ফার্স্ট হয়েছে তাদের খাতা দেখেছি, যারা সেকেন্ড বা লাস্ট হয়েছে তাদের খাতা দেখেছি, যারা কোটায় চান্স পেয়েছে তাদের খাতা দেখেছি। আমি এমন একটা সিঙ্গেল ব্যক্তি পাই নাই যে কিনা কোটায় চান্স পেয়েছে, মানে কি বলেছে, রিটেন ম্যাথ পারে নাই কিন্তু চান্স পেয়েছে, হয় নাই। রিটেন ম্যাথ পারে নাই, চান্স পেয়েছে, সে কোটায় ছিল। এখন কোটায় নাই আপনাদের। তার মানে আপনাদের কম্পিটিশনটা আরো ফিয়ার্স। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তো আম, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমি মোটামুটি ভাবে আমার জায়গা থেকে আমি ট্রাই করেছি, যতটুকু পারা যায় ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি। এর থেকে বেশি দরকার নেই। বেশি ব্যাপারটা হচ্ছে এটা, আমাদের শীত আর যে আলোচনা আছে এটা একটু ভালো করে মাথায় নিয়ে যান। আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। এডির পরীক্ষার আগেও আমি স্পষ্ট করে বলেছিলাম যে ক্রিটিক্যাল রিজনিং বা এগুলো নিয়ে জাস্ট ক্লাসগুলো করেন, আর কিছু মাথায় নেওয়ার দরকার নেই, এত টেনশন করার দরকার নেই। কিন্তু অন্যান্য জায়গায় অনেকে বেশি পড়াচ্ছে, অনেকে ডিসস্যাটিসফাইড ছিল। কিন্তু দিন শেষে যে স্টুডেন্ট এসে বলে যে না ঠিক আছে,
তো আমরা আমরা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা প্রশ্ন করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কোনো কোশ্চেন আছে কি আপনাদের? একটু বলেন। কাবিল মাহমুদ, কাবিল আছেন আপনি? হ্যাঁ স্যার আছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো এই আমার 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 আর কোনো কোশ্চেন বা আমার আমার আর কোনো কিছু কোনো সাইডকে আলোচনা করার বিষয় আছে কিনা যদি বলেন তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। না স্যার আজকে আর আজকে আর দরকার নেই। অন্য একদিন আমরা আপনাকে আশা করি যে নিয়ে আসবো অন্য একটা টপিকে। আর বিষয় হলো যে এটা তো আসলে নতুন টপিক, যে অ্যানালিটিক্যাল যে বিষয়টা, এটা আসলে সরকারি ব্যাংকের জন্য নতুন। বেসরকারি ব্যাংকে আসলে যারা পরীক্ষা দেয় তাদের জন্য নতুন না। বেসরকারি ব্যাংকের যে সময় আমরাও পরীক্ষা দিয়েছি তখনও ছিল। হ্যাঁ তখনও ছিল, আমার মনে আছে যে বাংলাদেশ ব্যাংকের অফিসার পোস্টেও আসছিল অ্যানালিটিক্যাল, মানে আমরা যখন আমি পরীক্ষা যখন নিয়েছি। স্কুলে পড়ি আমাদের সময় 50 মার্কের ম্যাথ অ্যানালিটিক্যাল, 50 মার্ক, 50 মার্কস ম্যাথ অ্যানালিটিক্যাল, 10 মার্ক বাংলা, 10 মার্ক ইংরেজি। ঠিক আছে, 10 মার্ক বাংলা, 10 মার্ক ইংরেজি, 20 মার্ক জেনারেল নলেজ, 10 মার্ক আইসিটি। ঠিক আছে। আমি তো আমার কারিশমা তো ছিল হচ্ছে ম্যাথ আর অ্যানালিটিক্যাল। ঠিক আছে, ওটা দিয়ে আমি কাঁপাই দিছি, ওটা দিয়ে আমার হয়ে গেছে। ওখানে হচ্ছে 50টার ভিতরে আমাদের 47-48টা ছিল। ওখান থেকে এখনো দিয়ে দেখা দিছি। গেছে এখনো দেখা গেছে পার্থক্যটা তো ওখানে সৃষ্টি হবে। অ্যানালিটিক্যাল অনেকে টাচ করবে না, আর অনেকে দিয়ে আসবে খুব ভালোভাবে। তো পার্থক্যটা আমি ওখানে সৃষ্টি হবে। আমি সবাইকে সবাইকে বলি, আমি কিছুদিন আগে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিয়েছি, বুঝছেন? ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পরীক্ষার আগের দিন রাতে একজন চ্যালেঞ্জ করছে। মানে আমি পরীক্ষা দিইনি, ফার্স্ট পার্ট দিয়ে সেকেন্ড পার্ট দেইনি। তো পরীক্ষা আমাদের এক স্টুডেন্ট এই কাবিল, তুমি চিনবা, কাবিল তুমি চিনবা, ওর নাম হচ্ছে মাসুম। মাসুম মাসুম হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। ও ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চ্যালেঞ্জ করে স্যার আপনি হচ্ছে যে আপনার পরীক্ষা কালকে, আমি বলতে আমার অ্যাডমিট কার্ড কই বা এটা কই, আমি তো ও অ্যাপ্লাই করে দিয়েছিল। তা বলে স্যার আপনি পাস করবেন না, পাওয়ার দরকার নেই। তা আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে না পাস করবো, ভালো করে খেয়াল করেন, আমি পাস করবো। আমি আপনাদের বলতেছি যে এটা পাস করবো। তো কি করবো এখন? এখন তো আমি পড়ি নাই, কিছু পড়ি নাই, যাই বিজনেস এর স্টুডেন্ট যেহেতু। তো একজনকে ফোন দিলাম, আমি তাইফুরকে বললাম তাইফুর কি করবো। তাইফুর বললো যে ও পরীক্ষা দিচ্ছে ভাই, আপনি ভিডিও আছে লিঙ্ক দিল, ভিডিও গুলো দেখে দিন। তো আমি 2 ঘন্টা ভিডিও দেখছি সকালে, আবার রাতে এরকম সময় 2 ঘন্টা ভিডিও দেখছি 12টা পর্যন্ত। দেখে ঘুম দিছি, ঘুম দিয়ে পরীক্ষার হলে গিয়েছি। পরীক্ষার হলে যে বিকেলে যে একটা কোশ্চেন প্রায় 12 মার্কসের মনে হয় কোশ্চেন, না কত মার্কসের কোশ্চেন, 15 মার্কস, 12 মার্কসের মনে কোশ্চেন না কত। তো 12টা 15 মার্কের কোশ্চেন, দেখি যে ম্যাথ, জীবনে ম্যাথ করি নাই, মানে দেখে ভয় লাগছে, দেখে ভয় লাগছে। এবং আমি দেখছি যে ম্যাক্সিমাম টাচ করছে, আপনি করছেন পাশে জিজ্ঞাসা করি, কেউ করে না। মজার বিষয় হচ্ছে যে তো শেষের দিকে যখন যে একটু ভালো করে একটু আবার দেখি যে পড়ে দেখি কি আছে না আছে, পড়ে দেখি, তো ওই ম্যাথ ম্যাথ পড়ে 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 লাস্টে দেখে দেখি যে দেখি যে ওটা আসলে ম্যাথ না, ওইটা একটা হচ্ছে যে কেস স্টাডি। ঠিক আছে। তো এই যে ম্যাথ না, কেস স্টাডি, হয়তো আমার আশেপাশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ম্যাথ মনে করে এটা টাচই করে না। আর আমি যখন লাস্টে পড়ে দেখলাম ওটা ম্যাথ না, পুরোটাই ম্যাথমেটিক্যাল ইনফরমেশন, লাস্টে যে কোশ্চেন গুলো দিচ্ছে কেস স্টাডি কোশ্চেন। আমি তো মনে করছি ম্যাথ, আমি তো ম্যাথ পারি না। তো কেস স্টাডি, আমি তো তখন কেস স্টাডির মতো করে আমি লিখে দিয়ে আসলাম, এবং আমি সাকসেসফুলি পাস করেছি। ঠিক আছে, সাকসেসফুল পাস করেছি। সবাই খেয়াল করেন, আপনাদেরকে এখানে আমি কি শিখলাম, আপনাদেরকে শিখাচ্ছি যে আপনি কোন প্রশ্ন থেকে ঘাবড়ায় যাবেন না। ঠিক আছে, এটা পারবো না, হয়তো সম্পূর্ণ একটু সময় মাথাটা খাটান, আপনার মাথায় এমনিই আসবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর একটা জিনিস বলি, আমার যে স্টুডেন্টরা আমার ক্রিটিক্যাল রিজনিং, আমার পাজেল, আমার ডাটা সার্ভিসেস যারা আইকিউ ক্লাস করেছে, আমার কোন স্টুডেন্ট এখন পর্যন্ত বের হয়ে বলে নাই যে আমি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আমি দুর্বল স্যার, পারি না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যে ক্লাসটা করেছেন এটাই আপনাদের জন্য যথেষ্ট, এর থেকে বেশি আর দরকার নেই। ঠিক আছে, এর থেকে বেশি আর দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে।
আর তাহলে আমরা আজকে শেষ করতে পারি। হ্যাঁ, শেষ করতে পারি। আর একটা হচ্ছে যে আম, কাবিল, আরেকটা জিনিস, আপনাদের যারা রিটেন টিকেছে, পরীক্ষা দিবে যেসব স্টুডেন্টরা, এনারা তো রিটেনে টিকেছে নাকি? প্রিলি হয়েছে, আর অনেকে সিনিয়র অফিসার রিটেন হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে পারি, রিটেনের আইডিয়া জেনারেশনের উপরে একটা ক্লাস আপনি চাইলে দিতে পারেন। আইডিয়া জেনারেশন রিটেনের, ফোকাস রাইটিং এর আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে উপরে আপনি একটা ক্লাস দিতে পারেন। আমি আশা করি যারা রিটেনে টিকবে শুধুমাত্র তারা, মানে সকল স্টুডেন্টের জন্য না, যারা রিটেন লিখবে তাদের জন্য, তাহলে আমি এতটুকু বলতে পারি যে যারা আছে ওই যে রিটেনের স্টুডেন্ট, তাদের আমি 50% ডেভেলপমেন্ট হয়ে যাবে আইডিয়া জেনারেশনের, আমি নিশ্চিতভাবে 50% ডেভেলপমেন্ট করা দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা একদিন একটা ফোকাস রাইটিং নিয়ে আমিও থাকবো, আপনি থাকবেন, ইনশাল্লাহ একটা সেশন হবে, আপনাকে আমি জানাবো। হ্যাঁ, আপনার একটা রিটেনের গুণ উপরে। আছে, সেটা হলো যে আপনাকে হঠাৎ করে বললো আপনি ক্লাস নিয়ে নিতে পারেন, এটা একটা আহ আপনার সবচেয়ে ভালো গুণ। না না, সবাই আর কি, সবাই বুঝতে পারছেন কিনা, অল আপনি টাইম তো ছিলেন। প্রিপেয়ার। হ্যাঁ, আপনি অল টাইম প্রিপেয়ার স্যার। না, যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে ওকে আমি স্যার, এন্ড ভালো করবো। থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা। জি, শুভরাত্রি।